সে অনুযায়ী মূলত আবার আহ, কার্যক্রম শুরু করতে পারবো। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, জবগুলো তেমন বাকি নেই। এরপরে শুধুমাত্র আমরা রিফাবলিশড করব, মানে ফার্নিশ করব, মানে আমাদের যার যেখানে আছে আরো নিট অ্যান্ড ক্লিন এবং আরো গোছানো কিভাবে করা যায় এবং খুব অল্প সময় কিভাবে করা যায় একটা জবকে আর কি, সবগুলো এতটুকু কাজ করব আর কি। আর থিওরি কিছু আলোচনা করব আজকেও, আর জব নতুন করে দেখাবো কি। আগে দেখি আপনাদের অবস্থা কি এই 2 দিন, বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এই 3 দিন কি করলেন আপনারা? কিচ্ছু করি নাই স্যার। কেন, কি হয়েছে? বৃহস্পতিবার দিন নেট ছিল না, তারপরে কারেন্ট ছিল না। আচ্ছা, বিদ্যুৎ ছিল না, আবার এই কয়েকদিনও নাকি বিদ্যুৎ থাকবে না, এরকম শুনলাম নাকি জানি। আর স্যার শনিবারে তো ছুটি দিয়েছিল, শনিবারে তো কারেন্টই ছিল না আমাদের এখানে, সারাদিন অফ ছিল, এই জন্য হচ্ছে স্যার ছুটি দিছে যে আজকে কারেন্ট থাকবে না, আপনাদের ছুটি। আচ্ছা আচ্ছা। আজকেও ক্লাস হয় নাই ওই যে আর ইয়ের আজকে জন্য। তো ক্লাস করতেই পারিনি, আজকে যে অ্যাকাউন্টের কারণে। বৃহস্পতিবারও ব্যাংকের অ্যাকাউন্টের কারণে হয়নি, আজকেও তাই। আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো আসলে, ফাঁকিবাজি দিতে পারলাম আমরা। আমাদের স্যার আমরা তো ফাঁকি দিতেই চাচ্ছি না, কিন্তু আমাদের কেন জানি না শুধু দিন পার হয়ে যাচ্ছে, মানে এটা মিসিং হয়ে যাচ্ছে এটা আমরা। এটা বলে আইস ব্রেক করা আর কি, ঠিক আছে, ফাঁকি দিতে পারলাম, উম, ফাঁকি দিতেছি না আর কি। স্যার, আমরা অনেক করে শিখতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, কিন্তু আমরা এখন আর পাচ্ছি না, কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা নেই, এটা এটা হবে না। আমি আমার আমার তোড়জোড় বেড়ে গেছে, ঠিক আছে, আমি আগের তুলনায় এখন আর একটু বেশি বেশি ফোর্স করব, ঠিক আছে, বেশি এনফোর্স করব আপনাদের এই বিষয়ে আর কি। ওয়ালাইকুম স্যার। একটা একটা ওয়ালাইকুম আসসালাম। সৈকত স্যার ভালো আছেন? নিরাপদ আছেন আশা করি। তো আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটা তোড়জোড় করবো আর কি, এই কারণেই যে দেখা গেছে শেষ দিকে এবং আমরা কিছুটা শিখে আপনাদের কিছুটা হলে ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করছি। তো ওই ফাউন্ডেশনের আলোকেই কার কোথায় গ্যাপ আছে এইগুলো এখনই করার সময়। আচ্ছা দেখি আমরা শুরু করি। তাহলে এই কয়েকদিন প্র্যাকটিস করার সুযোগ পাননি, একেবারে পিসিতে বসতে পারেন নাই। কিন্তু এমনিতে থিওরি বা হচ্ছে গিয়ে যেমন শিটগুলো পর্যালোচনা করছেন নিজ উদ্যোগে, এরকমটা করছেন না? বা ওইগুলো কি আপনারা প্রশ্ন আবার নিজে নিজেই করছেন? ওইগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। স্যার তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিতেছে, নিবেই এবং আরো নিবে, কিন্তু হচ্ছে গিয়ে নিজ উদ্যোগে যে একটা টপিকে আমি সিএস ধরলাম। আচ্ছা, সিএস কি কেউ চিনি আমরা? সিএস এই শব্দটা শুনছি, 16-19 জন আছেন। আচ্ছা, সিবিটি অ্যান্ড এ বা সিবিটি শব্দটা কি শুনছি আমরা? রেসপন্স প্লিজ, ইয়েস অর নো। জি না স্যার, শুনি নাই। আচ্ছা না স্যার। আচ্ছা। না স্যার, শুনি নাই। আচ্ছা ঠিক আছে, তাকে হয়েছে, রেসপন্স বুঝতে পারছি, 3 জন মানেই সবার। আসলে সিএস আপনারা হচ্ছে গিয়ে এনএসডি আপনাদের অ্যাসেস করবে। ট্রেনিং প্রশিক্ষণ আপনারা পাচ্ছেন হয়তো এই 360 ঘন্টা মেয়াদি এই যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে যে 360 ঘন্টার যে কোর্সটা পাইতেছেন, এটা তো মোটামুটি আপনাদের জানাই যে আসলে গভর্নমেন্ট কোনো না কোনো মন্ত্রণালয় বা কোনো না কোনো ঠিক আছে অথরিটি বা কোনো না কোনো অধিদপ্তর আপনাদেরকে এই প্রশিক্ষণটা দিতেছে পুরোপুরি ফ্রি অফ কস্ট, এবং হচ্ছে গিয়ে সাথে সাথে ভাতাও যুক্ত করছে, তাই না? এটা হচ্ছে গিয়ে বিডব্লিউ সিসিআই, তাই না? এটা একটা, আর একটা আর কি আছে, ঠিক আছে, আরো কিছু প্রতিষ্ঠান, তো এটা এইটাই। তো এরা প্রশিক্ষণ প্রদান করতেছে এবং আমাদের কিসের জন্য, আমাদের আহ, উম, নারী, বিশেষত নারী সমাজের জন্য উপযোগী একটা কোর্স এটা, এবং হচ্ছে গিয়ে তাদের মান উন্নয়নের জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, এবং তাদের আয়ের উৎসকে বা আয়ের উৎস বা আয়ের মধ্য বা আয়ের একটা কাঠামোর মধ্যে, জাতীয় যে আয় আমাদের, সে আয়ের অংশীদার এর মধ্যে নারীদেরকে নিয়ে আসা। এক কথায় এরও আর উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায়ন করা, নারী ক্ষমতায়ন করা, এবং নারীদেরকে পিছিয়ে পড়া বা তাদের দক্ষতার বাইরে থেকে বাইরে রাখা থেকে বিরত রাখা, বরং সেটার সহযোগিতা করা যেন দক্ষতার অধীনে তারা নিয়ে চলে আসে। সো এটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান এবং হচ্ছে আপনার উদ্দেশ্য। কিন্তু আপনাদের অ্যাসেস করবে এবং আপনারা যেই কৌশল এবং যেই মেথোডোলজি ফলো করে ট্রেনিং পাইতেছেন বা প্রশিক্ষণটা হবে এবং আপনাদের মূল্যায়নটাও হবে, ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট হবে,
সেটা হবে গিয়ে কম্পিটেন্সি বেসড। আমি কিছু আলোচনা করেছিলাম যে আমরা তো গতানুগতিক ওইগুলির ব্যাপারে অভ্যস্ত, মার্কিং করা। আমি 10 মার্কের মধ্যে 7টা কোশ্চেন করলাম, 7 মার্ক পেলাম 10-এর মধ্যে। 7টা উত্তর দিলাম, 7টা নাম্বার পেলাম। এরকম নম্বর ভিত্তিক। এরপর পাশ ফেলের কনসেপ্টে ছিলাম। কিন্তু এইখানে এই পুরো এটাই হইতেছে গিয়ে কম্পিটেন্সির উপর বেস করে, মানে আপনি কাজ পারেন কি পারেন না এইটা। এ হচ্ছে গিয়ে সিবিটি অ্যান্ড এ। আর সিএসটা হচ্ছে, সিএস নিয়ে আসলে অনেক সময় দেখা গেছে বলবে যেমন প্রত্যেকটা কোর্স কিন্তু স্ট্রাকচারেড। এই যে যে যারা আপনাদেরকে মূল্যায়ন করে এবং যাদের প্রেসক্রিপশন এবং যাদের তৈরি করা প্রেসক্রিপশনে আপনারা প্রশিক্ষণটা পাইতেছেন বা যাদেরকে আমরা ফলো করতেছি, এই এআই টেকনোলজি যাদের ফলো করতেছে, ঠিক আছে, এবং এই যে যে প্রকল্প অ্যাসেট সেই আন্ডারে এবং হচ্ছে নারীরা যে নারীদের যে প্রশিক্ষণ দেওয়া হইতেছে, সেটাও যেটা মূলত অনুসরণ করতে নির্দেশনায় আছে, ঠিক আছে, সেটা হইতেছে কি এই সিবিটি আন্ডে এবং হইতেছে কি এনএসডির কাঠামো যেটা এবং প্রসেস। তো মূল্যায়নটা করে এনএসডি এ। তো এনএসডি মূল্যায়ন করতে গিয়ে দেখা গেছে, যেমন আপনারা সিলেবাস শব্দটা শুনছেন কিনা, সিলেবাস বা কোর্স মডিউল, জি স্যার, শুনেছি। নাই বাট সিলেবাস শব্দটা শুনছেন। সো জি স্যার। তো একই জিনিস, সেম ওই সিলেবাসের মতোই, মানে আমরা কি কি শিখবো, ঠিক আছে, কি কি থাকবে, কি কি কোন কোন ইসে কি কি বিষয় টপিক আছে, এই পুরো বিষয়গুলোই এবং মিলেই মূলত হচ্ছে গিয়ে একটা সিএস তৈরি করা হয় বা সিএস হয়। ওই সিলেবাসের মতোই একটা কাঠামো এনএসডিএ তৈরি করে, যেটা আন্তর্জাতিক মানদণ্ডে এবং হচ্ছে জব মার্কেট অ্যানালাইসিস করে এবং হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির যে স্কিলস কাউন্সিল আছে, ইন্ডাস্ট্রির যারা আছে, যাদের যেই যে কাজগুলি দরকার, যেই যে সেক্টরে, যেই যে অকুপেশনে, যেই যে ট্রেডে, সেগুলো থেকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে ওইগুলো তৈরি করা এবং ওইগুলোই শেখানো হয়। তো এই সিএসটা হচ্ছে গিয়ে পুনরূপ বলতে গেলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সিএস মানে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে কি আপনার যে সক্ষমতা বা আমাদের যে সক্ষমতার জন্য একটা মানদণ্ড বা একটা নির্দেশক, ঠিক আছে, নির্দেশক না মানে মানদণ্ড, এবং ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড। কেননা ওই স্ট্যান্ডার্ডটা ওই যে সিএসটা তৈরি করে এনএসডিএ বিশেষজ্ঞ প্যানেলই তৈরি করে এবং সেখানে অনেক স্টেক হোল্ডার থাকে, ইন্ডাস্ট্রি থেকে লোক থাকে, তারপর হচ্ছে গিয়ে দেখা গেছে বিশেষজ্ঞ প্যানেল থাকে, এডুকেশনিস্ট থাকে, শিক্ষাবিদ থাকে, তারপর হইতেছে গিয়ে কারিকুলাম ডেভেলপাররা থাকে, কারিকুলাম ডিজাইনাররা থাকে, রিভিউররা থাকে, অনেক এক এক কথা একদল বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে তৈরি করা হয়, ঠিক আছে। তো এই সিএসটা হচ্ছে গিয়ে সিলেবাস, অর্থাৎ আপনারা যা কোর্স শিখতেছেন সেই কোর্সের সিলেবাস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। বুঝতে পারছেন তাহলে সিএস এবং সিবিটি এটাকে, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। এটা ধারণা খুব জরুরি না, তারপরেও বোঝা জরুরি। তো আপনারা যে লেভেল 3 ট্রেনিংটা পাইতেছেন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এটার কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস আছে। এই যে আমি যা আগাইতেছি, আমরা যা যা শিখাইতেছি এবং যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, সেইটা কি একটা নির্দিষ্ট কি বিষয়ের উপরে নির্ভর করে না। আমি তো এলোমেলো আন্দাজে কুন্দাজে নিজের মতো শিখাইতেছি না, আন্দাজে তো আর নিজের মতো শিখাইতেছি না, তাই না? তো ওইটাই একটা নির্দিষ্ট সিলেবাস ফলো করতেছি, আর সেই সিলেবাসটা হচ্ছে সিএস, মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই সিএসটাও দেখা গেছে গিয়ে আমি আপনাদের হচ্ছে দিয়ে দিব, যারা বেশি আগ্রহী এবং হচ্ছে গিয়ে যারা খুব, তাদের যা যা শিখাইতেছি আমরা তা তো শিখবেনই, তার বাইরেও গিয়ে শেখা হবে। আর এই মূল্যায়নটা এনএসডি করে এবং এনএসডি করে হচ্ছে গিয়ে যে অ্যাসেসমেন্টটা করবে, করার সময় কিন্তু দেখা গেছে গিয়ে এই যে যে সিএস লেভেল 3, সেই লেভেল 3 সিএস এর উপরেই যা যা থাকার এবং যেই যে টপিক আছে, যেই যেই পিএসি আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এবং যেই যে এলিমেন্টস গুলো আছে, যেই যেই রেঞ্জ ভেরিয়েবল আছে এবং যা যা আছে টপিক কন্টেন্ট যা আছে, সেগুলোর উপরে মূলত অ্যাসেস হবেন। এর বাইরে তেমন কিছু থাকবে না, তেমন কিছু বলতে থাকবেই না। তো এটা আমি দিয়ে দিব না আপনাদের রেফারেন্সের জন্য। বাট ওইটাকে এখন মানে আমাদের দেয়া ব্যাপারগুলি তো জানবেন শিখবেনই, কিন্তু ওইটাকে কোনোরূপে যারা সময় পাবেন বা যারা খুব সিরিয়াস লার্নার, তাদের রেফারেন্স হিসেবে, এবং কখনো যদি অ্যাসেসর এসে জিজ্ঞাসা করে আপনারা সিএস পাইছেন কিনা, তখনও যেন বলতে পারেন যে হ্যাঁ, আমরা সিএস পেয়েছি। বাট আমরা কিন্তু সিএস ফলো করে আগাইছি, আপনারা মনে করেন না যে স্যার কোর্সের শুরুতে না এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। আর পুরো সবগুলো সিএসসি এনএসডি সব যেহেতু অ্যাসেসমেন্ট টুলস, সিএস সবকিছু ইংলিশ ভার্সনে ডেভেলপ হয়, কিছু কিছু অকুপেশনে বাংলায় আছে মডিউল এবং সিবিএলএম গুলো, ঠিক আছে। তো এইটাই আর কি আছে, কিন্তু হচ্ছে গিয়ে সিএস গুলো প্রায় সবই ইংলিশে। তো আমি এটা দিব, যারা যারা আছে দেখবেন ওর মধ্যে যা যা শিখছেন সবই ওইটার মধ্যে আছে অদ্যগতি। তো মার্কিং করবেন ওইগুলির মধ্যে, আবার কোনটা কোনটা জানা নাই
এগুলো করবেন এবং নিজ উদ্যোগে আগ্রহী হয়ে শিখবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু সিবিএলএমও দিবনি। ঠিক আছে? যেখানে মূলত বিভিন্ন কিছুর আলোচনাও আছে এবং হচ্ছে গিয়ে বইয়ের মতো। সিবিএলএম শব্দটা শুনেন নাই, এটাও বলে দিই। কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ সিবিএলএম তো আমরা তো নরমালি আমাদের বই বলি। যেমন আমাদেরকে দেখা গেছে আমরা একটা ক্লাস 7 এ পড়ি, ধরেন 7 এ পড়ি, আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, ঠিক আছে? এরকম অনেক বিষয় থাকে না? বিষয় থাকে এবং বিষয়ের বই থাকে না? সেম, সেম, জি স্যার। সেম জি আমাদের স্যার। লেভেল 3 এর কোর্সেও আমাদের যে বই আছে বা ম্যাটেরিয়ালস গুলো, ওটাকে বুকস বলে না, ওটাকে সিবিএলএম বলি আমরা। কিছু কিছু জিনিস শিখবেন এখানে। ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে কেউ পাস ফেল, সিবিটি সিস্টেমে পাস ফেল বলবেন না, বরং ওইটার পরিবর্তে বলবেন হয় যদি যদি পাস হন তো কম্পিটেন্ট, মানে আপনি সক্ষম, কাজটা জানেন। আর যদি কাজটা না জানেন বা ফেল হন, তখন সেটাকে বলা হবে নট ইয়েট কম্পিটেন্ট। তো এই যে যে কয়েকটা শব্দ বললাম টার্মিনোলজি, এই টার্মিনোলজি গুলি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? কারো কোনো আশা করি ডাউট নাই, আরো জানবেন এই বিষয়গুলি নিয়ে। এবং আপনারা যেহেতু লেভেল 3 করতেছেন, এই হচ্ছে গিয়ে এনএসডির অনেক কিছু আপনাদের জানা হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমি লেখাও দিতেছি। আমার তো স্ক্রিন দেখা যাইতেছে না, দেখা যায় স্ক্রিন? জি না না স্যার স্যার দেখা আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, না দেখা গেলেও সমস্যা নেই। আমি হইতেছি একটু পরে অন করতেছি। টেন্সি বেসড লার্নিং গ্রুপে কিছু এগুলি ফুল মিনিং ম্যাটেরিয়ালস। আর আরেকটা হইতেছে কি সিবিটি and a competency based training and assessment। ঠিক আছে? এটা হচ্ছে সিবিটি and a। আর এনএসডিএ, এটা হচ্ছে কি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডি। ঠিক আছে? এটি, এই শব্দগুলো লিখে দিলাম। এখন হচ্ছে গিয়ে দেখি নতুন করে জব কোনটা শুরু করা যায়, অথবা হচ্ছে থিওরিটিক্যাল কিছু ডিসকাশন করব। ক্লাসটা খুব লেন্দি করব না। আহ, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না? জি স্যার স্ক্রিন, আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, এই জবটা আমাদের শেষ। জব 1 শেষ, জব 2 শেষ, জব 1, জব 2, জব 3 ও শেষ, তাই না? কারো বাকি থাকলে বললেন। জব 4টা বাকি আছে। জেনারেট 15 backlinks for NSDA, collect any 3 links for NSD website, select 3 related keywords for anchor text of those links and generate। আচ্ছা, এটা আমরা আসতেছি, দেখবো নি। এটাও খুবই সহজ একটা জব, তত কঠিন না। ঠিক আছে? তো এই 5 নাম্বার জবটা আমাদের শেষ। 6 নাম্বার জবটাও শেষ। লিঙ্কডইন পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করা, এটাও শেষ। ক্রিয়েট গুগল ফর্ম, এটা শেখর স্যার আমাদেরকে দেখাইছে। আর জব 8 শেষ। আর হচ্ছে গিয়ে জব 9। এই যে জব 9টা দেখি, যে এই জবটা এখন 9 দেখবো, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই জব 9 আমরা করে আসছি। ওই যে যে বিভিন্ন টুলস ব্যবহার করে রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চের যে কাজটা, হ্যাঁ, মডিউল 3। স্যার ওইটা তো ওদেরকে দেখাতেই পারলাম না, পরবর্তীতে তো কম্পিউটারে বসা হলো না, ওইভাবে ওদেরকে মানে দেখাতেও পারলাম না ওইটা।
আচ্ছা ঠিক আছে। আপনি ওইটাই মনে হয় আজকে আর একটু দেখালে ভালো হয় ওদেরকে। এই প্যাটার্নেরটা দেখাই, ওইটাও দেখানো হয়েছে স্যার, 2 দিন দেখানো হয়েছে টানা, ওইটা আরো দেখাবো, সমস্যা নাই। এগুলি নিয়ে একটু ডাউট ফিল হবে। আচ্ছা স্যার। জব জব 9, ঠিক আছে, ওইটার সাথে এটা ওইটা দিয়ে পরিমাণ ক্লিয়ার হয়ে যাবে। আর জব 10টাও ক্লিয়ার, র্যাঙ্ক মান্থ এবং ইউএসটি এসইও দিয়ে দুইটা, এটাও ক্লিয়ার। আর হইতেছে যে কোনটা আছে, এই যে জব 11 লেট জেনারেশন, এইটা অবশ্য লেভেল 3 না, এবং এইটাও হচ্ছে গিয়ে লেভেল 3 না, এবং এইটার টপিকটাই প্রায় লেভেল 3 তে নাই, কিন্তু তারপরও আমি যখন স্কিল পার্ট করি তখন মূলত এটা দিয়ে দেওয়া হয়েছিল, তখনই নিউ একটা টুলস আসে আমাদের সময়, এবং তখন এটা দিয়ে দিছে, এবং এটা দিয়ে দিয়ে মূলত হচ্ছে করছে। এবং এখানে একটা বিষয় হইতেছে কি, প্রত্যেকের প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট লাগবে, যদি দেখা গেছে গিয়ে এটাই করতে হয়, এবং আগে পরে অ্যাকাউন্ট থাকা লাগবে এই জব 4 পারফর্ম করতে গেলে। কিন্তু এটা আপনাদের একেবারেই নাই, তো এতটুকু মনে করে রাখতে পারি যে আসলে এই জিনিসটা আসবে না। তারপর আমরা ধরো বা হচ্ছে গিয়ে অল্প বিস্তর এখানে কিছু কনসেপ্ট আলোচনা করব, ঠিক আছে, এই যে বিষয়, এই জব 12 নিয়ে। তো 11টা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে এবং আসে মাঝে মাঝেই, প্রায় আসে, কিন্তু লেভেল 3 তে এটা নাই, লেভেল 4 এর সাথে মিক্স করে। তো আমরা হচ্ছে গিয়ে এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, যেটা সবারই ডাউট হইতেছিল, বুঝতেছিলেন না, ঝামেলাপূর্ণ ছিল, ঠিক আছে, তো ওই জিনিসটাই দেখেন যে ফাইন্ড 10 কিওয়ার্ডস ফর স্মার্ট টিভি। এই জবগুলো, কিওয়ার্ড রিসার্চের জবগুলো একেবারে ইজি, এরকম টেবিল তৈরি করতে হয়, ঠিক আছে, এক্সেলে এইটাই কাজ, এবং কোথা দিয়ে কোন ডাটা পেলাম পায়ে, সেটা জাস্ট একটু বসাইতে হয়, এই যা। দেখেন এখানে টেবিলটার দিকে যদি তাকান, যে ফাইন্ড 10 কিওয়ার্ডস ফর স্মার্ট টিভি, কিওয়ার্ড দিয়ে দিছে স্মার্ট টিভির জন্য 10টা আরো কিওয়ার্ড, ঠিক আছে, এবং আপনি আপনার হচ্ছে ওয়েবসাইট বলেন, পেজ বলেন, অথবা ওয়েবসাইটই, আপনার ওয়েবসাইট, আপনি হচ্ছে ব্যবসা করেন, আপনার হচ্ছে কি ই কমার্স সাইট, ই কমার্স সাইটে আপনি এই, বা অথবা হচ্ছে কি আপনার ব্লগ সাইট, এই স্মার্ট টিভি এটা নিয়ে কাজ করেন, আপনি লেখালেখি করেন, বা হচ্ছে এটা বিক্রি করেন, বাই সেল করেন। তো তো এটা নিয়ে আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ, যা দিয়ে মূলত সার্চ করে মূলত অডিয়েন্সরা, বা হচ্ছে গিয়ে যারা গুগল ব্যবহারকারী ইউজাররা, তো সেটা আপনাকে ফাইন্ডিং করতে হবে 10টা কিওয়ার্ড। ফাইন্ডিং এর জন্য যে টুলস গুলি বলছি, এনি টুলস ব্যবহার করতে পারেন, এবং ফাইন্ডিং করে ওইখান থেকে রিপোর্টে জানিয়ে লাগবে এমএসবি। এমএসবি মানে হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম, এমএসবি মানে মান্থলি সার্চ ভলিউম, এমএসবি এটা মনে রাখেন, মান্থলি সার্চ ভলিউম, মানে পার মান্থ, প্রত্যেক মাসে কতটুকু মানে কি পরিমাণ সার্চ এই কিওয়ার্ডটা দিয়ে হয়। আমরা কিন্তু দেখেছিলাম যে ওই যে গত ক্লাসে কি যেন ছিল, ফিশ ফার্মিং ছিল, এরপরে গত ক্লাসের এটা ছিল, আরেকটা কি কিওয়ার্ড দিয়ে যেন, স্মার্ট টিভি না আরেকটা কি দিয়ে যেন ছিল, ওইটা সার্চ করা, ফিশ ফার্মিং, মনে পড়তেছে না। আপনাদের মনে আছে কি 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 দিয়েছিল ওই জবটা? কোনটা স্যার? এই যে জব 2 এর জব, এইখানে তো করিনি, আচ্ছা আমি দেখে আসতেছি। ওই যে কিওয়ার্ড, স্যার ফিশ ফার্মিং এ ছিল। ফিশ ফার্মিং এর পর আবার একটা আরো 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 কিওয়ার্ড নিয়ে আমি করতে বলছিলাম। বিএলডি কি স্যার? হ্যাঁ, বিএলডি ওটা কোনটা? স্যার টি শার্ট নিয়ে করা হলো একটা। টি শার্ট, ইয়েস ইয়েস ইয়েস, টি শার্ট ছিল। তো এটা ভুলে যাই কেন আমরা, টি শার্ট নিয়ে বলা হয়েছিল। সো টি শার্ট পার মান্থ দেখেছিলাম যে প্রায় না হইলেও প্রায় কত মিলিয়ন, মানে কি 10 লাখ, 12 লাখ, বা 80 লাখ, 90 লাখ করে আপনার সার্চ পড়তেছে টি শার্ট একটা গুরুত্বপূর্ণ কি এরকম। সো ওইটাই যা পরে আপনার হচ্ছে কি এখানে শুধু 50 দিয়ে রাখছে নমুনা হিসেবে, বাট এখানে হবে গিয়ে 5K বা 50K এরকম, যে স্মল স্মার্ট টিভি ফর বেডরুম, এই কিওয়ার্ডটা দিয়ে মান্থলি সার্চ, এটা নমুনায় দিছে, এখানে আমরা রিপোর্টটা মূলত কমপ্লিট করব আর কি। এক কথায় এই যে এরকম, এটার যা এমএসবি হবে রিপোর্ট দিয়ে, সেটা যে টুল ব্যবহার করি, সেমরাশ, উবার সাজেস্ট, অথবা হচ্ছে গিয়ে গুগল সার্চ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। আর আজকে হচ্ছে গিয়ে এইটা করতে গিয়ে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটা বাইপাস করার মেথড, মানে আপডেট করে এমন ফিচার করছে এই জিনিসগুলো, মানে খুবই ট্রিকি বানায় ফেলাইছে। নরমালি কেউ রেফারেন্স, স্যার ওটা আপনার হচ্ছে লগ ইন হইলো, আমি সকালে এটা চেক দিলাম স্যার, হ্যাঁ, কাজ করতেছে এটা। কাজ করে, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। তারপর হইতেছে গিয়ে এই যে তারপর হইতেছে এই যে এরপরে হচ্ছে অল ইন টাইটেল, দেখেন এইটা যেই রিপোর্ট চাইছে,
আমাদের কিন্তু ওই যে টি শার্টের যে কিওয়ার্ড রিসার্চ ছিল, ওইখানে কিন্তু ওইগুলো চায় নাই, ওইখানে চাইছে ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? হ্যাঁ, তো এটা বুঝতে হবে। এই স্মার্ট টিভি আসলে বা রিপোর্টের টেবিলে কি কি চায়, আপনার কিন্তু মাথায় খাটাইতে হবে। যদি একটু চেঞ্জ করে দেয়, জবটা একটু ঘুরাই পেঁচাই দেয়, আপনি রিপোর্ট টুলস ব্যবহার করে বের করতে হইবে, এটা হচ্ছে গিয়ে মূল লক্ষ্য। আপনি ওই মুহূর্তে দেখা গেছে কোনোটা কোনো রিপোর্টে না পাইলেও ট্রেনারের একটু সহযোগিতা নেবেন, ডাকবেন বা অ্যাসেসরকে বলবেন যে স্যার, আমি তো এই রিপোর্টার করার একটা জব অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম, আমরা তো স্যার হচ্ছে গিয়ে রেগুলার ব্যাচ, আমাদের তো এরকম না, আরপিএল না। তো রেগুলার ব্যাচ বুঝবে, ওনারাই বুঝবে, রেগুলার ব্যাচকে ওইভাবে দেখে না, ঠিক আছে? বা রেগুলার ব্যাচের টুলস গুলি অতটা জটিল কঠিন হয় না। যারা আরপিএল এ বসে তাদেরকে অনেক হার্ড টুলস এর করে আর কি, এবং সবকিছুই দেখে খুব ভালোভাবে, নিখুঁতভাবে। তো যাই হোক, অল ইন টাইটেল, এইটা এই রিপোর্টে এইটা চাইছে, কিন্তু টি শার্টে এটা চাইনি। এবং হচ্ছে ফিশ ফার্মিং এর যে আরো একটা কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, জব আছে, সেটাও অন্য অন্য কোনো রিপোর্ট চায়। সো অল ইন টাইটেলটাকে আমি এটা বলে দিই, ঠিক আছে? আমরা যখন সার্চ করি গুগলে, ঠিক আছে, তখন হইতেছে গিয়ে কিন্তু টাইটেল আসে, তাই না? এবং হচ্ছে গিয়ে অল ইন টাইটেলে এই যে এটা আছে, কি বলে, যে এই কিওয়ার্ডটা আছে স্মার্ট টিভি, ঠিক আছে? এই কিওয়ার্ডটার হচ্ছে গিয়ে লেন্থ 500-র নিচে এবং কত আছে, সেটা হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, ঠিক আছে? আর ডিএটা হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে যে এখানে স্যাম্পল বলে দিছে যে এই স্মল স্মার্ট টিভি বেডরুম, এই চারটা, এই যে টাইটেলের লেন্থটা কত, ঠিক আছে? অল ইন টাইটেল, এই টাইটেলের মধ্যে এটা হচ্ছে গিয়ে লেস দেন 5-এ, ঠিক আছে, লেস দেন 500, এরকম দৈর্ঘ্য আছে, 500-র নিচে দৈর্ঘ্য আছে, ঠিক আছে? এই 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 এই- 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 এবং সেটা কত দৈর্ঘ্যে আছে তার সংখ্যাটা উল্লেখ করে দিতে হবে, এবং ওইটাই নিতে হবে যেটা 500-র নিচে আছে। মানে অন্য কোনোটা আমি নিব না, আমি সার্চ দিয়ে যখন কাউন্ট করব অথবা যে কোনো টুলসে রিপোর্ট নিব, তখন রিপোর্ট নিয়ে 500-র নিচে কোনটা আছে ফিল্টার করে আমাকে মানে দেখতে হবে আর কি, যে 500-র নিচে অল ইন টাইটেল এটাই আছে, এবং এই কিওয়ার্ডে দেওয়ার পরে এই ওয়েবসাইটে আছে, ঠিক আছে? তখন ওইগুলোর কাউন্ট করে আমাকে সংখ্যা জাস্ট এখানে বসাই দিতে হবে, যে এতগুলো ওয়েবসাইটের অল ইন টাইটেল আমি 500-র নিচে দেখেছি, এবং সেই সংখ্যাটা হচ্ছে এইটা। আর ডিএ আপনি সার্চ করার পরবর্তীতে ডোমেন অথরিটি, এই যে মচ বারে ডোমেন অথরিটি দেখায় না প্রত্যেকটা ওয়েবসাইটেরই? তো তখন ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে ধরলাম আমাকে প্রায় না হইলেও প্রায় 1000 ওয়েবসাইটের লিঙ্ক দেখাইছে, বা 1000 ওয়েবসাইট শো করছে। তো 1000 ওয়েবসাইটের আলাদা আলাদা 100-র মধ্যে ডিএ কত বা ডোমেন অথরিটি কত, সেটা কিন্তু পাশে ওই যে মজ বারেই কিন্তু দেখায় না? তো ওইটাই আর কি, কতগুলো ওয়েবসাইটের ডোমেন অথরিটি 40-এর নিচে আছে, সেইগুলো আপনি এখানে সংখ্যায় নিবেন। যে হ্যাঁ, এরকম যদি হয় যে ডিএ আপনি 40-এর নিচে পেয়েছেন প্রায় 20টা ওয়েবসাইটের, তাহলে একের জায়গায় 20 লিখবেন। এটা হচ্ছে কাজ আপনার। এইগুলিতে প্রত্যেকটা, এই জবটাতে কি করতে হবে, প্রত্যেকটায় লিখে লিখে সার্চ করতে হবে, কারণ এই অল ইন টাইটেল এটা দরকার, ঠিক আছে? শুধু মান্থলি সার্চ ভলিউম এইটা আপনি একটা টুল দিয়ে পাবেন, হয় গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, সেমরাশে যান, বা বলতে গেলে এমএসবিটা সব টুলসেই দেখায়, রিপোর্টে পেয়ে যাবেন আপনি ওইটা, ঠিক আছে? ওইটা বাই ডিফল্ট আপনি রিপোর্টেই পাবেন। এরপর হচ্ছে কেডিটাও দেখা গেছে গিয়ে কিসের মাধ্যমে বাই ডিফল্ট পাইতে পারি কেডিটা, আবার অনেক সময় দেখা গেছে গিয়ে এক্সটেনশন ব্যবহার করেও পাওয়া যেতে পারে। তো যেই মাধ্যমে আমরা বের করব, ঠিক আছে? এখন আমি স্মার্ট টিভি নিয়েই দেখি, আমি একটু আজকে গুগল কেওয়ার্ড প্ল্যানারে যাই, আপনার দেখি এটা আজকে কেওয়ার্ড প্ল্যানার দিয়ে শুধুমাত্র এই একটা ইনফরমেশনটা বের করি, কোনটা? সেটা হইতেছে গিয়ে এমএসবি, মানে মান্থলি সার্চ ভলিউম কত, আর হচ্ছে গিয়ে হ্যাঁ এই একটাই বের করি, তারপরে অল ইন টাইটেল আর কেডিএ এবং কেডিএ গুলি দেখতেছি, ঠিক আছে? আগে এইটাই করি, ওই দিন তো যাইতে পারি নাই, আজকে আমরা দেখি যাওয়ার চেষ্টা করি। গুগল কিওয়ার্ড প্ল্যানার, স্টার্ট নাও। এই ধাপটুকু সবাই মনে রাখেন এবং ভিডিওর এই অংশটুকু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ইউটিউব চ্যানেলে যে ভিডিও রেকর্ড করে পাঠাই, মানে ওইটা কি ঠিক আছে নাকি, নাকি মানে আমাকে আরো চেঞ্জিং আনতে হবে অনেক কিছুতে? দেখি কিওয়ার্ড প্ল্যানার সব ব্যাগে যেতে হবে।
সার্চ ক্যাম্পেইন, নেক্সট। সিলেক্ট কিওয়ার্ড কি চাইতেছে, টু সেভ ড্রাফট, আরো ব্যাগে যেতে হবে। আচ্ছা, ওই দিন আমার হচ্ছে কি এখানে প্রোগ্রেস এইরকম এতটুকু ছিল বিধায় মূলত চলে আসছে। আমি একেবারে শুরুর দিকে যাই, ঠিক আছে, একেবারেই শুরুর দিকে যাব। আচ্ছা, এই যে এইখানে হইতেছি কি অ্যাড বিজনেস ইনফরমেশন, মানে ওই যে আপনারা স্টার্ট নাওতে দেওয়ার পরে এখানে এটা আসবে, ঠিক আছে। বিজনেস নেম দিবেন অথবা এই যে আপনার ওয়েবসাইটের একটা দিবেন। আমি এটা হচ্ছে কি এটা এটা করি যে হচ্ছে গিয়ে স্যার এখানে কোনো ওয়েবসাইট দিয়ে নাই, ডিরেক্ট একদম শুধুমাত্র youtube.com/ দিয়ে দিছিলাম, তাই অন্য আর কিছু দিইনি, এটা দিয়েই নিয়ে নিছিলাম। ইউটিউব না, যে কোনো দিয়ে আপনি অন্যটা দিলেও নিবে, ঠিক আছে। যেইটাই দেন একটা ওয়েবসাইটের লিংক এখানে দিবেন। আপনার ব্লগ সাইটে তো অতটা করা না, ঠিক আছে। আমি ম্যাঙ্গলস দিয়ে করতেছি, ঠিক আছে। এক কথা এখানে যে কোনো একটা ওয়েবসাইটই দিবেন, কেন এই যে এটা দিলেও দেখা গেছে সব অপশনগুলি গুছানো আসে, তাই না? এই তো, এরপর লিংক, ওয়েবসাইট লিংক দরকার নাই, স্কিপ করি এটা। এরপর হচ্ছে কি এইটাও স্কিপ, বাকি সবগুলো স্কিপ করব, ঠিক আছে। ক্যাম্পেইনটা স্কিপ, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, ঠিক আছে। এই যে দেখছেন এই ধাপটা ইম্পর্টেন্ট ছিল, মানে অতটুকু আসার পরে সবগুলো স্কিপ করবেন, মানে কোনোটাই রাখবেন না। তো লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন গিয়ে এইখানে দিয়ে দিবেন ইন্ডিয়া, ঠিক আছে। দেখছেন আমরা আসলে বাংলাদেশের কোনো নাই, ঠিক আছে। এই কান্ট্রির এটাও চেঞ্জ করে দিবেন, রুপি দিতে পারেন, ঠিক আছে। আর না হয় হচ্ছে কি ডলারে রাখেন, সমস্যা নাই। সো এখানে এইটাই মূল ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি এই অপশনে আইসে ইন্ডিয়া দিবেন, এই অপশনে আইসে কি দিবেন, ইন্ডিয়া, ঠিক আছে। এরপরে হচ্ছে এইগুলো ইন্ডিয়া রাখবেন, ইন্ডিয়া, অফার কোড নাই, ঠিক আছে। এখানে গিয়ে অর্গানাইজেশন, লিগ্যাল নেম, এইগুলো সরি যে এখান থেকে ইয়েতে ওয়েবসাইটে অনেকগুলো ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস জেনারেটর পাওয়া যায়, ওইখান থেকে একটা জেনারেট করে দিয়ে দিছিলাম যেন দেখতে একটু রিয়েল লাগে। এই সাবমিশন দেওয়ার পর অর্গানাইজেশন টাইপটা দিবেন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। লিগ্যাল নেমটা হইতেছে কি আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে দিয়ে দেন আইসিটি টক্স, ঠিক আছে, রাখেন। এরপর হচ্ছে কি স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবেন, ইন্ডিয়ান একটা অ্যাড্রেস দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে। পিন কোডের একটা ব্যাপার আছে, ঠিক আছে। সিটি, সিটি আমি স্যার এই যে অনেক ফেক অ্যাড্রেস জেনারেটর পাওয়া যায় স্যার, ওইখান থেকে একটা দিয়ে দিলেই নিয়ে নিল দেখুন। ফেক অ্যাড্রেস জেনারেটর এত ঝামেলা দিয়ে টুলসের দিকে যাওয়ার, আচ্ছা হ্যাঁ এটাও হয়, ফেক অ্যাড্রেস স্যার ইন্ডিয়ান উল্লেখ করে দিলে একটা সুবিধা হয়। জেনারেটর ইন্ডিয়া, সব দেশই পাওয়া যায় ফেক অ্যাড্রেস জেনারেটর। দেখছেন তো চুরি বিদ্যা শিখাইতেছে যে আমাদের শেখাচ্ছেন না, আমি কিন্তু নাই এর মধ্যে। স্যার যত রকম সহজে বাইপাস করা যায় স্যার, একটা দিয়ে দিছে। ঠিক আছে, কলকাতা যাই, ঠিক আছে। এরপরে কলকাতার জিপ পোস্টাল এটা, কলকাতা বিধান সরণি, শোভা বাজার, হাতিবাগান, শ্যামবাজার। আসলে ওই অতদিন যতদিন আমরা আসলে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে দাঁড়াইতে না পারতেছি, ততদিন আমাদের এরকম বাইপাস করে যেতে হবে, ঠিক আছে। এটা কি সৈকত স্যার বুঝতে পারছে বিষয়টা, তাই না? আমাদের নেপাল নাই, এটা আমাদের ভুলভাবে না করলে হয় না স্যার, স্যার সব ইউজ করি স্যার, সব ইউজ করেন। শুধু শুধু একটু বাইপাস করা লাগে তাই স্যার, তাছাড়া অন্য কিছুই না। হ্যাঁ, এইটা দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা তো ওয়েস্ট বেঙ্গল স্টেট, ঠিক আছে। ব্যাপারটা এই এতটুকু ধাপে থাকি এবং স্ক্রিনশট দেই, এবং আপনাদের হচ্ছে গিয়ে একটু করি আর কি, ঠিক আছে। না, স্ক্রিনশট দেওয়া লাগবে না আমার মনে হয়, কাটি, আপনারা বুঝবেন আশা করি। যার বাঁচবে তাকে তো সৈকত স্যার সারা জমিনে আছেই, হেল্প করবে, ঠিক আছে। বাস, তো এখান থেকে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগবে এখন শুধু। পেমেন্ট মেথড, So, এই যে এখানে মনে হয় দেওয়া হয়েছে আমাদেরটা, আপনি মানে ইউএসডিটি দিলেন, ইউএসডিটি দিলে মনে হয় সাবমিট নিবে না স্যার, স্যার এখানে আইএনআর করা লাগবে, রুপি করা লাগবে সম্ভবত। অন্য কোনো ভেজাল থাকতে পারে। স্যার এখানে রুপি করে দেখেন তো, হ্যাঁ, আইএনআর করে দেন এটা। পাকিস্তানি রুপি করে দিই, ইন্ডিয়ার ঠিকানা দিয়ে পাকিস্তানি রুপি করে দিই নাকি? না স্যার, কেন লেগে যাবে, মারামারি লাগবে।
এমনিতেই স্যার যুদ্ধ বিমান কিন্তু একটা ভেঙে পড়ছে। আপনি আর জোর করে যুদ্ধ লাগায়েন না। কোথায় যুদ্ধ ভেঙে পড়ছে? স্যার এই যে আরব আমিরাতে প্রদর্শনী ছিল, ইন্ডিয়ান যুদ্ধ বিমান ভেঙে একা একাই পড়ছে। তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিকোয়েস্ট দ্যাট কার্ডস অটোমেটিক অ্যাড আ পেমেন্ট। স্যার এই যে এবার ব্যাংক হচ্ছে ট্রান্সফার দিয়ে দিব অথবা নেট ব্যাংকিং দিব, ঠিক আছে? স্যার ইয়েতে আমি তো ব্যাংক ট্রান্সফার দিয়ে করলাম। আচ্ছা ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ আমি ওইটাই করছিলাম, ঠিক আছে? তো ব্যাংক ট্রান্সফার দিবেন এটা সবাই। এটাই সুবিধা আছে, ঝামেলা হচ্ছে না। ওই যে ঝামেলা তো হবে এরকম একটু, পে উইথ ব্যাংক ট্রান্সফার ওইটা সেটা করে দিলে এখন এই যেটা পিন রাখতে বলতেছে, মানে কোনটায় তাদেরকে আবার আমরা টাকা টুকা দিব আর কি, ঠিক আছে? পিন রাইখা দিই, চাইলে আপনারা পিন রাইখা দিতে পারেন, ঠিক আছে? এটা পিনটি রাখি এরপরে দিই সাবমিট, শেষ। আমাদের কাজ শেষ। এই যে ইওর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভেটেড, এতটুকু আসার পরে কন্টিনিউ দিবেন, শেষ। এটা আসার পরে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এই যে উম, এখানে দেখাইতেছে না সাবমিট, এতটুকু ক্লিক করার পরে আসবে, ইন্টারফেস আসবে সবই একে একে। ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি? নো, আমার কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি না। নো এজেন্সি, ওটা স্যার ইয়েস, একটু নেও বা ইয়েস যেখানে একটা দিকে হলো। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এই যে গেল না, হচ্ছে অ্যাড রান করার জন্য ক্যাম্পেইনে যাবেন, ঠিক আছে? কিন্তু আমাদের কাজ কিন্তু এই কিওয়ার্ড রিসার্চে গিয়ে এই যে ক্যাম্পেইনটা, অ্যাড ক্যাম্পেইন বা কোনো রান করা না, আমাদের কাজ হবে গিয়ে এই যে এখানে যে ওভারভিউতে, ঠিক আছে? আম, কোথায় গেল? স্যার ওই যে টুলসে থেকে হ্যাঁ, টুলস, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানার মনে হয়, প্ল্যানিং এ কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার স্যার। দেখুন কত কিছু, মানে এই একটা যদি আপনি এতটুকু জানে রাখেন, ওয়ার্ল্ডে আপনি যদি এই গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, আপনার এটা একটা পেশা, এত কিছু আছে এর মধ্যে, বুঝতেছেন? আর কিছু লাগবে না আপনার, এই একটাই, ঠিক আছে? থাকলে একটা থাকার মতো একটাই আর কি, এই একটা প্রফেশনই, এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি আর হাজার কাজ শিখেও না। ও আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, ওই যে সুগত স্যার সবাইকে আহ্বান করতেছেন কম্পিউটার অপারেশনের জন্য, ঠিক আছে? ওনারা জি যদি স্যার। আবার যুক্ত হয়, দেখা গেছে কি ঝামেলা হয়ে যাবে না দুইটা কোর্স একই সাথে? আর হচ্ছে কতটুকু কি করতে পারবে। আর একটা বিষয় হইতেছে কি, কম্পিউটার এই ব্যাচে যাদের ডিজিটাল মার্কেটিং অ্যাড করবেন, তাদের প্রায় কি ওই যে কম্পিউটার অপারেশন লেভেল 2 শিখা হইলে খুব ভালো হয়, আর 3 হইলে তো আরো ভালো হয়, ঠিক আছে? তো ওইটা স্যার আগে লেভেল কমপ্লিট। তো আমাদের এই পাশে নাই স্যার, ওইখান থেকে আসবে স্যার হয়তো বা 8টা 10টার মতো। এবার হচ্ছে 24টা স্টুডেন্টের মধ্যে 8টা 9টা পাওয়া যাবে নি লেভেল 3 কমপ্লিট। মানে মানে আমাদের এখানে এক্সচেঞ্জ হবে কিছু। আছে এরকম? স্যার এই যে লেভেল 3 এখন যারা করতেছে এদের ভিতর থেকে 8-10 জন হয়েছে ইয়েতে ভর্তি হতে ইচ্ছুক, ডিজিটাল মার্কেটিং এ। যারা লেভেল 3 মানে আমার ঠিক আছে। কম্পিউটার অপারেশনে? জি জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়, কারণ ওই কোর্সটা করে সেটা যুক্ত হলে ভালো হয়, কম্পিউটার জি বেসিক স্যার। নলেজটা আর কি। তো হ্যাঁ যাই হোক, স্যার, তাহলে স্যার আমরা এই যে ডেমনস্ট্রেশনটা আমরা প্রথম থেকে তাহলে আরো 10 দিন 15 দিন আগে থেকে শুরু করতে পারবো তখন ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, এটা খুব পরিমাণ ভালো হবে, এটা খুব পরিমাণ ভালো হবে ওই কোর্সের থেকে এটা, কারণ ওইটার সাথে এই কোর্সটার কিন্তু সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি একটা, ওইটা হচ্ছে সেক্টর স্পেসিফিক, কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জি থাকা স্যার। লাগবে কেন? কেননা এইখানে এসে আপনি কাজ করবেন এই ডিজিটাল মার্কেটিং, এইগুলি ওইগুলো আগে জানতে হবে। যেমন এক্সেলের কিন্তু একটা কাজ দিয়ে দিছে যে কিওয়ার্ড রিসার্চ, এক্সেলের কাজ আছে, যদি আগে জি এক্সেল না স্যার। জানেন তাহলে কিভাবে করবেন? যাই হোক, এটাই আর কি। তো এক্সেলের রিপোর্টটা করে আমি এখন হচ্ছে গিয়ে স্মার্ট টিভি লিখে সার্চ দিই, দেখেন আপনি, এই এই দিলাম সার্চ, আরো একাধিক কিওয়ার্ড নেওয়া যায় একই সাথে, কিন্তু আমি এই একটা দিয়ে আমি রেজাল্টটা দেখি, ঠিক আছে? একটা দিয়ে রেজাল্ট দেখি এবং স্ক্রিনটা অনেক 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 ইনফরমেশন দেখাইতেছে। এই যে দেখছেন, মানে টু গেট ডিটেইল স্ট্যাটিস্টিক্স টু রান আ ক্যাম্পেইন। আচ্ছা, এটাকে এই যে দেখছেন কিনা, মান্থলি অ্যাভারেজ সার্চ স্মার্ট টিভি, আসলে উপরের দিকে নেওয়া যায় না, বড় বড় স্ক্রিন লাগে আসলে, যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাম করে তাদের বড় স্ক্রিনই থাকে। আচ্ছা, এই যে এখানে দেখেন স্মার্ট, এতটুকু তো দেখা যাইতেছে যে 10K থেকে 100K পার মান্থ, এত সার্চ হয় স্মার্ট টিভি এই কিওয়ার্ডটা দিয়ে। এরপরে আরো কিওয়ার্ড নেন আপনি, হচ্ছে কি এই যে স্যামসাং টিভি, নামে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, এটাও হচ্ছে কি ওই ওই পরিমাণই,
ঠিক আছে, এখানে আরো আরেকটা জিনিস আছে, এই যে কম্পিটিশন, কোন কিওয়ার্ডটার কম্পিটিশন কত হাই। এরপর হচ্ছে কি ওই যে যেটার নেয়ার কথা বলা হয়েছিল, যে বিট, ঠিক আছে, এই যে রুপি কতটুকু, ওই যে আপনার গিয়ে সিপিসি কত এটার, ঠিক আছে, সিপিসি কস্ট পার ক্লিক, সেটার হচ্ছে গিয়ে লোয়েস্ট সিপিসি হচ্ছে গিয়ে 0.78, আর হাইয়েস্ট সিপিসি হইতেছে গিয়ে 11.49 রুপি। অর্থাৎ পার ক্লিকে 12 টাকা করে, প্রায় 11.5 টাকা, 11.5 রুপি করে দেওয়া হইতেছে। টাকার হিসেবে এটা আরো বেশি, 15 টাকা। বুঝতেছেন? পার ক্লিক এইটাকে হচ্ছে কি, আমি যদি রান করতে চাই আমাকে এত টাকা পে করা লাগবে, বা হচ্ছে কি এত টাকা আমাকে ব্যয় করা লাগবে। চিন্তা করেন আসলে। যাই হোক, এরপর হচ্ছে কি এই স্মার্ট টিভির সাথে রিলেটেড করে আমাকে 2114টা কিওয়ার্ডস দিয়ে দিছে। এই ইন্টারফেসে আর অনেক কিছুই আছে, ঠিক আছে, কিওয়ার্ড ভিউ, গ্রুপ ভিউ, কলাম ভিউ, ঠিক আছে, অনেক টাইপের ভিউ আছে, এবং এইটাকে এখানে ফাংশনের কোনো অভাব নাই। ঠিক আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। সো আমার পরামর্শ থাকবে আসলে, একটু দেখাই দিতেছি নেভিগেট করে আপনি এটা করবেন। ঠিক আছে, আর কিওয়ার্ডও হচ্ছে কি স্পেসিফিক করে যেখানে যেটা আছে, একটা স্পেসিফিক ওয়েবসাইটে দেখা গেছে, এখন আমি দেখলাম যে দারাজ.কম, এই ওয়েবসাইটটাতে এই স্মার্ট টিভি নিয়ে ওই দারাজ.কমে আমি রিপোর্টটা দেখবো জাস্ট, শুধুমাত্র একটা নির্দিষ্ট ওয়েবসাইটে, সেটাও সম্ভব। এই যে দারাজ.কম, এই ওয়েবসাইটটাতে 14টা কিওয়ার্ডস আছে এই স্মার্ট টিভি নিয়ে আর কি। ঠিক আছে, 14টা কিওয়ার্ড আছে বলতে কি স্মার্ট টিভি রিলেটেড আর কি। এই সার্চগুলি দারাজ ওয়েবসাইটে হয় আসলে, এবং দারাজ ওয়েবসাইটের থ্রুতে, এবং এটার ডাটাটা দেখাইতেছে শুধুমাত্র ইন্ডিয়ায়। আপনি যদি আরো কিছু ওয়েবসাইট, আরো কিছু লোকেশন অ্যাড করতে চান, ঠিক আছে, আমাদের বাংলাদেশ তো বাদই দিয়ে দিছে, কিন্তু আমি বাঙালি, বাংলাদেশকে বাদ দেবো কিভাবে? এটা বাংলাদেশের দেখি, বাংলাদেশের ডাটাই দেখি। সো বাংলাদেশ, এরপরে চট্টগ্রামের বাইরে দেখায় কেন? না ঠিকই আছে, চট্টগ্রাম আমাদেরই আছে। এরপর হচ্ছে গিয়ে দেখি পাকিস্তান, এরপরে ইন্ডিয়া, ঠিক আছে, চায়নাকে ইনক্লুড করে দিলে তো কথাই নেই। অবশ্য চাইনিজরা, চায়না, এই যে চায়নার হচ্ছে কি অন্যান্যতে যে ইন্ডিয়া সবচাইতে বেশি আছে। চায়নার এই আরেকটা কারণ হচ্ছে কি, ওরা কিন্তু এই যে গুগল সার্চ ইঞ্জিনটা কম ব্যবহার করে, বুঝতেছেন? এই কারণে কিন্তু রেজাল্টটাও পাওয়া যাবে এদের কম। স্যার ওদের ফোনে তো ওদের যেগুলো ইউআই ওদের ইউআই, গুলো ইউআই, তো ইউআই গুগলের সাপোর্টই করে না স্যার, বা হাইপ, অনেকগুলো আছে। এইগুলো, হ্যাঁ, ওই যে এটা হচ্ছে কি মানে ইন্টারন্যাশনাল যে আসলে পলিটিক্স, সেটার কারণে আর কি। জি স্যার, ওরা স্যার সিকিউরিটি থ্রেটের জন্য এগুলো ইউজ করে না, ওরা ওরা সিকিউরিটি তো ইউজ থ্রেট মনে করবেই, করে। সাথে সাথে আমেরিকানদের সাথে বিশ্বে এখন আমেরিকা যদি কোনো দেশকে আর কি করে, থ্রেড মনে করে বা মনে করে, তো সেটা হচ্ছে কি আসলে। স্যার ওদের কাছে স্যার ব্যাকআপ আছে, ওদের কাছে এর চাইতে অনেক ভালো ব্যাকআপ আছে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে যে দেখি যদি, না অতটুকু যাওয়ার দরকার নেই, কয়েকটা কান্ট্রি আমি অ্যাড করি, তারপরে ডাটাগুলো দেখি। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ই করি আর কি, দেখার চেষ্টা করি। আসছে, আসতেছে, এরপরে ইনক্লুড করলাম, দেই, এরপরে আবার দেই রেজাল্ট। এই 3টা কান্ট্রিতে দারাজ.কম ওয়েবসাইটের এই প্যারামিটারটা এখান দিয়ে বাদ দিয়ে দিই, দরকার নেই। যে কোনো ওয়েবসাইট সে স্পেসিফিক করে ধরবে, সব রকম, এই 3টা দেশের সব ওয়েবসাইট। তো এইগুলি ধরতে গেলে 2155টা কিওয়ার্ডস আইডিয়া আছে এর কাছে। আরো আছে আসলে, এই যে ঠিক আছে, ব্রোডেন সার্চটাকে ব্রড করার জন্য আর কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, যাতে এই যে যে সার্চটা ব্রড ব্রড মানে আরো সম্প্রসারিত করতে পারবো। তো আমি বলবো যে এই গুগল অ্যাডস এর সব না, শুধু কিওয়ার্ড প্ল্যানারের পরে যেই ফিচারটা আসে, এইটাকে একেবারে ঘাটায় ঘাটায় দেখবেন, ঠিক আছে, প্রশ্ন করবেন, আর নিজেরাই বুঝতে পারবেন। ইন্টারফেসটা এত সুন্দর করে অ্যানালাইটিক্স টাইপের সাজানো, সেটা আপনারা নিজেরাই বুঝবেন। আর এখানে ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে যে গুগল শিট অথবা সিএসভি আকারে মূলত ডাউনলোড হয়, এবং রিপোর্ট আকারে, এবং সেটা পরবর্তীতে আমরা আবার গিয়ে এক্সেলে নিয়ে দেখতে পারি। আমি দেখি আসলে সেটাই ডাউনলোড হয়েছে কিনা। এটা ডাউনলোড হইলে, এই যে ডাউনলোড হয়েছে, আমি ওইখানে গিয়ে এক্সেলে ওপেন করে দেখি এই এই যেটা মূলত সার্চ করলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আচ্ছা, এখন যারা আমাদের হচ্ছে কি অডিয়েন্স বা হচ্ছে আমাদের লার্নাররা আছেন, ওই দিন বলতেছিলেন যে আসলে কেন কাজ করতেছে না, সবকিছুর আসলে কৌশলগত ভাবে ই করতে হয়, আর আমরা টাকা দিয়ে কিনলে তো কথাই নেই আসলে। ঠিক আছে, দেখছেন তো এই যে রিপোর্টটা এখানে এখন দেখাইতেছে, দেখাইতেছে না? এখান থেকে 10টা কিওয়ার্ড নিয়ে নেবেন, 10টা কিওয়ার্ড, আর এভারেজ মান্থলি যে সার্চ, এইটা এইভাবে নিয়ে নেবেন, যেই কোনো 10টা নেন আপনি। ঠিক আছে, তবে হচ্ছে গিয়ে পরামর্শ আর হচ্ছে গিয়ে এই যে যে বিট সিপিসির ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালুটা এইখান থেকে নিয়েন, লোয়েস্ট ভ্যালুটা না। ঠিক আছে, বুঝাইতে পারছি?
আর আর কি ডাটা আছে এখানে? তেমন কোনো ডাটা এখানে ইনসার্ট করেনি। কারেন্সি ঠিক আছে। এই এমএসবি টাই বেশি চায়, এর বেশি চায় না লেভেল 3 তে। ঠিক আছে, অত জটিল কোনো রিপোর্ট জেনারেট করতে বলে না। সো অত প্যানিক বা হচ্ছে কি এত মানে টেনশন নেওয়ার কারণ নাই। আরে স্যার এমন এমন টুল দেখাইতেছে, মাথা ঘুরতেছে, এত এত টুলসে কেন যায়? আরে এটাই তো হচ্ছে খেলা। আপনার ভিতরে যে অ্যানালিটিক্যাল একটা অ্যাবিলিটি তৈরি তৈরি করবে আপনি সব ধরনের টুলস ব্যবহার করে। ঠিক আছে, এর ভিতরে এরপর আবার হচ্ছে কি এখান থেকে যে কিওয়ার্ড গুলো আপনার ভালো লাগবে বা হচ্ছে কি আবার কথা আছে, কিছু কিছু দেখতে হবে, আন্দাজে কুন্দাজে কিওয়ার্ড নিলে হবে না। ঠিক আছে, আপনার পরামর্শ থাকবে কি আমার মিডিয়াম যে কম্পিটিশন আছে ওই কিওয়ার্ড গুলো নিবেন। তো ওই এরপরে যে ক্রাইটেরিয়া গুলি দেয়, যেমন এই ক্ষেত্রে মাঝারি কিওয়ার্ড এই কারণে নিতে বলি, পরে অল ইন টাইটেল, ডোমেন অথরিটি যদি 40 এর নিচে চান, তখন ওই মাঝারি টাইপের কোনো হাই কম্পিটিশন আছে ওইগুলির ডোমেন অথরিটিও হাই হবে। সো বোকামি না করে আপনি কি করবেন, মিডিয়াম যেগুলো আছে একটা একটা কিওয়ার্ড সার্চ দিয়েই দেখাই আমি। যেমন হচ্ছে গিয়ে আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল, ফোকাস কিওয়ার্ডটা ছিল গিয়ে স্মার্ট টিভি, এরপরে স্যামসাং টিভি এইটা আসছে দ্বিতীয়তে। ঠিক আছে, 3 মান্থে এটার পার্সেন্টেজটা কত দেখাইতেছে না, 90%, এবং কম্পিটিশন খুব হাই। দেখি এইটাকে সার্চ করে কি অবস্থা হয়, ওই যে ওই অ্যাকাউন্টটা দিয়ে। ঠিক আছে, এটা কোন অ্যাকাউন্ট, হ্যাঁ এটা দিই, এখানে সার্চ করি ইন্টার, বাস আসবে, একে একে আসবে, সবই আসবে, জেনারেট হইতেছে। এই যে মচ ডেনসিটি 93 আসতেছে, তাই না? 100 মধ্যে 93 না? কম্পিটিশন যে হাই, ডোমিনো হাই, এই যে এই যে এই যে 49, এটা নিব না, দেখি আমি একটা কাজ করি, এই সবগুলো কেটে ফেলাই। আহ, এইগুলো লাগবে না আমার, এগুলি কোনোটাই লাগবে না। কারেন্সি কিসে সেটাও আমার লাগবে না। এমএসবি নাম দিয়ে দিই, এটা এভারেজ মান্থলি সার্চ, এটাই দিই এমএসবি। ঠিক আছে, আর এই দুইটা কলামও তো লাগতেছে না, দেই ডিলিট করে। ঠিক আছে, কম্পিটিশন হাই, এটা একটু রাখি আপাতত সময়ের জন্য, যে বোঝানোর জন্য যে আপনার এটা দিয়ে বের করে ইন্ডেক্সড ভ্যালু, এটা ইন্ডেক্সড করে র্যাঙ্কিং করছে আর কি 100-র মধ্যে হচ্ছে কি কিরকম কি কম্পিটিশন কিরকম, সেইটাই আর কি। ঠিক আছে, তো এইটাও আমার রাখা লাগবে না, কম্পিটিশনের এই র্যাঙ্কিং এর নাম্বার। টপ অফ পেজ, টপ অফ পেজ বিট, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এটা লো রেঞ্জ, এটা হাই রেঞ্জ, আমি বলছিলাম যে হাইটা রাখবেন। ঠিক আছে, আর সিপি এটাকে ধরবেন গিয়ে তখন সিপিসি, কস্ট পার ক্লিক। ঠিক আছে, যদি গুগল কেওয়ার্ড প্ল্যানার দিয়ে ধরেন, আর অন্যান্য গুলিতে স্পেসিফিক করেই সিপিসি বের করা যায়, বিশেষ করে সেমরাশে। আর ওই দিন আমি যে জবটা দেখাইতেছিলাম এই যে টি শার্ট নিয়ে, ওইটার জবটা সেমরাশে করলে সবচেয়ে বেস্ট হয়, রেজাল্টটা ওরকম ওই একটা টুলস দিয়ে খুব ভালো বের হয়ে আসে। ঠিক আছে, তো এমএসবি পেলাম, এটা তো অটোমেটিক গুগল কেওয়ার্ড থেকে আসলো। ঠিক আছে, আর এই যে এটাকে একটু আলাদা করি, একটু আলাদা করলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর বর্ডারও দিয়ে দিই, অল বর্ডার। ঠিক আছে, তো এখন এই যে এই কিওয়ার্ডটা হাই দেখছি, এটা বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে কি এইখানে সিপিসির পরে আর এই ডোমেন অথরিটি বলছে যে লেস দেন 40, লেস দেন, ডোমেন অথরিটিটা লেস দেন বলছে নাকি গ্রেটার দেন বলছে? লেস দেন বলছে, তাই না? জবে কি বলছে এখানে, এই যে জবে, জবে বলছে 40-এর নিচে হতে হবে, তাই না? তো 40-এর নিচে কয়টা কয়টা আছে গুনবো সার্চ দেওয়ার পরে। এইখানে না, এই টুলসটা যাই, এটা 40-এর নিচে না, এটা 49, এটা 93, এটাও বাদ। ঠিক আছে, এরপরে এই যেটা 47, এইটাও নেওয়া যাবে না, 93, 20, এই যে এমকে ইলেকট্রনিক্স, এমকে ইলেকট্রনিক্স, এই স্যামসাং টেলিভিশন, এখানে পাইছি আমরা এই যে এটার ডোমেন অথরিটিটা হইতেছে গিয়ে 20, এই যে একটা পাইছি। সো একটা পাওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে একটা কাউন্ট রাখবো 1। ঠিক আছে, এরপরে 64 পাওয়া গেছে, এটা 91, 98, মানে আমরা যেহেতু হাই দিয়ে সার্চ করছি আমাদের অত কম আসবে না। ঠিক আছে, একটা পাওয়া গেছে, ঠিক আছে, ঠিক আছে, একটা পাওয়া গেছে বেস্ট বাই, এটা 91, যেহেতু এখানে লেখাই আছে, এই যে এখানে লেখাই আছে যে কম্পিটিশনটা হাই,
কিন্তু মিডিয়াম নেই, মিডিয়াম নিলে ডোমেন অথরিটি কমে আসবে। তো এমন এমন কিওয়ার্ড আবার একেবারে মানে মিডিয়াম হাই যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা করি, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করলে আমাদের এরকম এই কম্পিটিশনে এই প্যারামিটারটা নিয়ে যে সবগুলো হাই হাই কিওয়ার্ড একজন কি করলো প্রথম 10টায় কপি করে নিল, না আপনি প্রথম 10টা কপি করে নেবেন না, আপনি এরকম কম্পিটিশন হাই লো মিডিয়াম এগুলো কম্বাইন রাখবেন এবং বাছাই যাচাই করে যেগুলো যাতে মনে করেন ডাইভার্স পান। ঠিক আছে, তো আবার এই যে এলজিটিভি লিখে সার্চ দিয়ে দেখি এটা তো কম্পিটিশন লো, তো এটা দিলেও দেখা গেছে ডোমেন অথরিটি কম আসবে। দেখেন শুরুতে এটাও 92 দেখাইছে, এটা 68 দেখাইছে, কম কম ডোমেন অথরিটি গুলো পাওয়া যাবে, এটা 49, এই যে 29, এই যে আরেকটা বাটারফ্লাই গ্রুপ ডট বিডি, এটা ডোমেন অথরিটি এই যে আরেকটা পাওয়া গেছে। মানে কি 40 এর নিচে না 100 এর মধ্যে। স্যারেরা বুঝতেছেন কিনা মজ থেকে ডোমেনটা নিলে শুধু কাউন্ট করব কয়টা কয়টা পেলাম আর কি কোন কিওয়ার্ডে, যেমন আগেরটা পাওয়া গেছে শুধু একটা, আপনি ওই একটা এখানে লিখে দিবেন ডোমেন অথরিটি পাইছেন 40 এর নিচে পেয়েছেন একটা। আর আগে ডোমেন অথরিটিটা হচ্ছে কি এই কিওয়ার্ড দিয়ে ডোমেন অথরিটিটা যদি শুধু কোনো বলে না দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, সর্বোচ্চ ডোমেন অথরিটি ঠিক আছে কয়টা কয়টা ডোমেন অথরিটি পাইতেছেন বা জিজ্ঞেস করে দিবেন যে স্যার 40 এর নিচে নাকি কতটুকু নিব বা কিভাবে কি নিব বা ডোমেন অথরিটি কিভাবে নিব। অথবা আপনি যে রিপোর্ট জেনারেট করতেছেন সেমরাশ উবার সাজেস্ট বা হচ্ছে গিয়ে মজবার বা এইচ রেফারেন্স, ওই টুলগুলিতে যে ডোমেন অথরিটির একটা স্পেসিফিক নির্দিষ্ট করে যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা এখানে উল্লেখ করে দিবেন ওই কিওয়ার্ডের জন্য, এটাও পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এই যাবে এটা রেঞ্জ বলে দেয় যে এর থেকে কম এর থেকে বেশি এরকম। সো আমরা স্মার্ট টিভি দিয়ে পেয়েছিলাম একটা, আর এলজি টিভি দিয়ে পাওয়া গেছে, স্যামসাং টিভি এই কিওয়ার্ডে পাওয়া গেছে একটা 40 এর নিচে, আর এলজি টিভি এটা পাওয়া গেছে একটা। সেইভাবে কিন্তু মনে করেন গিয়ে এই যে রিপোর্ট গুলো এবং এইভাবে অ্যানালাইসিস করে কিওয়ার্ড গুলি অ্যানালাইসিস করে মূলত ভালো কিছু কিওয়ার্ড এবং কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে একটা ওয়েবসাইট মূলত ভালো খুব দ্রুত র্যাঙ্কিং হবে বা খুব কাছাকাছি খুব ফল পাওয়া যাবে, এইভাবে কৌশল করে মূলত যারা আছে এসইও অপটিমাইজেশন বা এসইও স্পেশালিস্ট আছে বা যারা আছে ওয়েবসাইটের হচ্ছে গিয়ে এসইও সাইটটা কাজ করে বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজটা করে, এদের এভাবে প্ল্যানিং করতে হয়। বুঝতে পারছেন, কিন্তু আপনাদের কাজ হবে শুধু এখন এই রিপোর্টটা দাঁড় করানো, আপনারা এখনো কিন্তু অ্যানালিস্ট হইতে পারবেন না, এত সহজ না। ঠিক আছে, আমিও কিন্তু খুব ভালো পরিমাণের অ্যানালিস্ট না। ঠিক আছে, যখন আরো এবং হচ্ছে গিয়ে রিয়েল লাইফে আরো কিছু কাজ করা হবে, ঠিক আছে দিনকে দিন, এবং এইটা এমন যে প্রতিনিয়ত যেহেতু আপডেট হইতেছে, এটা কম্পিটিশন প্রতিযোগিতারও বিষয়। তো এটাই যাই হোক, আর হচ্ছে গিয়ে এই যে কেডি কেডি এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি একই কথা। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আপনি যদি কিওয়ার্ড এভরিওয়্যার থেকে নেন তাহলে এই যে এই প্যানেলের ডান দিকে দেখা যাবে এসইও ডিফিকাল্টি বা কেডি, এই যে আমাদের যেরকম যে জিনিসটা চাইছে সবার শেষে কেডি কত বা ঠিক আছে ওই সংখ্যাটা, তো ওইটা হইতেছি আমাদের এখানে উল্লেখ করে দিতে হইবে। অথবা হচ্ছে গিয়ে সেমরাশে গেলে তো সেমরাশ দিয়ে। আচ্ছা, কেউ কি কোনো নিজে উদ্যোগে কোনো ধরনের কোনো টুলস এই পর্যন্ত গেছেন, ভিজিট করছেন ওয়েবসাইট গুলো এবং ট্রাই করছেন একটু আধটু দেখে যে স্যার হ্যাঁ আমি ট্রাই করছি, ইন্টারফেসকে নেভিগেট করছি, বোঝার চেষ্টা করছি, একটু রেসপন্স করেন। স্যার আমরা তো সময়ই পাইনি, একদিন কারেন্ট ছিল না, একদিন নেট ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় পাইনি, আচ্ছা ঠিক আছে ভালো। আচ্ছা, তো এতটুকুই যে এখন যে আলোচনাগুলো করলাম এগুলির মধ্যে কোনো ধরনের ডাউট আছে কিনা স্যার এটা বলেন। আর এই যে কাজ দিয়েছিলাম কেপিআই, আচ্ছা আপনার তো সময় পান নাই, মোবাইলে ওগুলি করা যেত। এই যে কেপিআই মেজারমেন্ট গেকো জোহো টেবিলিউ সিম্পল কেপিআই আসানা, এগুলোকে ভিজিট করছেন কিনা আমার তো পরামর্শ ছিল। আচ্ছা আসি এখন, কোথায় সবাই লিভ নিতেছে কেন, চলে যায় কেন, টাইম নেই নাকি? আমি তো সবার, এরপর হচ্ছে গিয়ে এসইও দেখি, এই মডিউলটা দেখি আজকে আমরা। এই মডিউলের কিছু টপিকে ডিসকাশন আছে, এই ডিসকাশনটা একটু করি, তারপরে ক্লাসটা শেষ করি। ঠিক আছে, আর আপনারা প্র্যাকটিস করেন, কালকে তো সৈকত স্যার কালকে তো কোনো ঝামেলা হবে না, হবে ল্যাবে? না স্যার, আর কোনো সমস্যা নাই আশা করি, এখন রেগুলারই আচ্ছা, সময় দেখেন পাবো। মডিউল 4 এটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এটা আর সম্পর্কে। স্যার একটা বিষয়, ইনাদের পরীক্ষার জন্য হয়তো বা আমরা ডিসেম্বরের 20 তারিখে আবেদন করবো, যদি স্লট পাই তাহলে পরীক্ষা 20 তারিখে স্যার। ডেট ওটা ফিক্সড হয়তো বা করে ফেলছি। আর আপনি কি স্যার 26 তারিখে আসবেন জামান স্যারের সাথে? 26 তারিখ জামান স্যার আসতে চাইছে? স্যার হয়তো বা 2-1 দিনের জন্য 26 তারিখে আসতে পারে, 26 অথবা 27। না আমাকে তো বললো ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
এরকমই ছিল। তাহলে এখন স্যার কি একাই আসবে নাকি? সে তো শিওর না, ওটা কালকে ভাই বললো যে স্যার আসবে। আসলে সমস্যা নাই, সে আসতে পারে, বাট আমাকে বলছিল জানানোর জন্য। আচ্ছা দেখি, আমরা হচ্ছে গিয়ে এসইওর এইটা নিয়ে আলোচনা করি, টপিক নিয়ে এটা ফর্মটা শেষ করি, তার পরবর্তীতে আমার সাথে রাত্রে কথা হবে নিজামান ভাইয়ের, দেখি কি অবস্থা। আচ্ছা স্যার, তাহলে আপনি রিটার্নটা নেন স্যার, আমি তাহলে একটু লিভ নিলাম, আমার একটু কাজ আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো দেখেন, এসইও এটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মূলত অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে দেখা গেছে কি ট্রাফিক, যেগুলো জানছেন, ওয়ান পেজ অফ ফেস অ্যানালাইসিস, এরপর সাইড আর্কিটেকচার একটা ব্যাপার আছে। এই সবগুলো, এরপর কন্টেন্ট, তারপর ব্যাকলিংকস, ইন্ডেক্সিং কিওয়ার্ড, এই যে এবং র্যাঙ্কিং, এই যতগুলো শব্দ শুনতেছেন, এই সবগুলো শব্দ মিলে যে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি এই এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এই এসইওর সাথে সম্পর্কিত অ্যানালাইসিসটাও, সাইটের যে আর্কিটেকচার আছে সেটাও এসইওর সাথে রিলেটেড। একটা ওয়েল স্ট্রাকচারেড যদি সাইট আমি ডেভেলপ করি, যেখানে সকলগুলো ওয়েব পেজ গুছানো সাজানো এবং খুবই মিনিমাল এবং খুবই অর্গানাইজড, সেই ওয়েবসাইটটা কিন্তু এসইও, ভালো এসইও করা যাবে এবং এসইওর জন্য সেটা রিকমেন্ডেড একটা। এরপর হচ্ছে কন্টেন্ট, আপনি ওয়েবসাইটে কি করে কন্টেন্ট নিয়ে আসতেছেন, সেটা এসইও ফ্রেন্ডলি কিনা, এটা একটা ফ্যাক্টর। সো কন্টেন্ট, এরপর হচ্ছে ব্যাকলিঙ্ক ওই যে ইনবাউন্ড এবং আউটবাউন্ডের যে লিঙ্কের ব্যাপার ছিল, অর্থাৎ হচ্ছে কি আমার নিজের ওয়েবসাইটেই বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন কন্টেন্টের মধ্যে লিঙ্কিং করা, ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে। আর ব্যাকলিঙ্ক হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্কটা। ব্যাকলিঙ্ক মানে অন্যের থ্রুতে যে অন্যের ওয়েবসাইটে আমি আমার নিজের ওয়েবসাইটের যে লিঙ্কটা তৈরি করে দিই, সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক। অর্থাৎ এরকম যেমন facebook.com, আমার ওয়েবসাইট আছে গিয়ে বিহেলদি.com, আমার বিহেলদি.com, ঠিক আছে। বিহেলদি.com নামে ওয়েবসাইট, এই ওয়েবসাইট কি করলাম, ফেসবুকে আমার নিজের ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট আমি এবং বা হচ্ছে অনেকগুলো পেজ আমি বা অনেকগুলো প্রোডাক্টেরই বিষয় শেয়ার করলাম ফেসবুকে। সো এই যে ফেসবুকে দিয়ে দিলাম থার্ড পার্টি, ফেসবুক তো আমার নিজের ওয়েবসাইট না, ওই আমার ওয়েবসাইটের লিঙ্কগুলি প্রোডাক্টের বা সার্ভিসের অথবা যে কোনো কিছু আমি লিঙ্ক এই ফেসবুকে দিয়ে দিলাম, এটা হইল গিয়ে ব্যাক লিঙ্ক, এটাকে বলা হয় ব্যাক লিঙ্ক। ঠিক আছে। লিঙ্কিং করে দেয়া, লিঙ্ক জুড়ে দেয়া, এই ব্যাক লিঙ্কিং করতে হয় এতে ওয়েবসাইটের ট্রাফিক মানে কি ওয়েবসাইটের যে ভিজিটর বাড়ে। ঠিক আছে। এরপর আছে গিয়ে ওয়েবের সাথে রিলেট করে ওয়ান পেজ আর অফ পেজ। অন পেজ অন পেজ এসইও আর অফ পেজ এসইও দুইটা কনসেপ্ট, এটাও এসইওর দুইটা পার্ট। এরপর আছে কি এসইও টাইপ হচ্ছে তিনটা। যদি মেজর আমরা টাইপ করি যে এসইওর যে পার্ট আলাদা আলাদা করি, তাহলে একটা হয় ওয়ান পেজ এসইও করা হয়, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও করা হয়, আরেকটা হয় গিয়ে টেকনিক্যাল এসইও, আর আরেকটা কনসেপ্ট আছে লোকাল এসইও। এই যে এইগুলো, তো সব মিলে মূলত এসইও। ঠিক আছে। এরপর আসি গিয়ে দেখি আমাদের হচ্ছে গিয়ে এসইও তে কি কি, পুরো মডিউল জুড়ে আসলে কি কি কয়টা পিসি আছে, কয়টা মূলত আছে, সেখানে আছে এসইও নিয়ে, এসইও ডেফিনিশন নিয়ে, টাইপ অফ এসইও নিয়ে আছে একটা পিসি, যেটা ইন্টারপ্রেট হবে, মেজর সার্চ ইঞ্জিনস গুলো আছে এবং সেগুলি লিস্ট ডাউন আছে, কেননা মূলত এসইওটা করা হয় গিয়ে এসইওটাই মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড। অর্থাৎ হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোকে অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিনগুলোকে এমনভাবে সার্চ ইঞ্জিনের রুলস এবং রেগুলেশনগুলো মান্য করা, যাতে সার্চ ইঞ্জিন আমাকে সবার আগে দেখায় এবং আমাকে হাইলাইট করে। এরপরে ইম্পর্টেন্স অফ ওয়েব র্যাঙ্কিং ওইটাই, ওয়েব র্যাঙ্কিংটাই হচ্ছে কি এসইও। ঠিক আছে। সো ওইটার গুরুত্বটা কি বা এসইওর গুরুত্বটা কি, ব্যাকলিংস এবং এসইওর ক্ষেত্রে এর গুরুত্বটা কি। ঠিক আছে, ব্যাকলিংস এন্ড দেয়ার ইম্পর্টেন্স। এরপর হচ্ছে গিয়ে এসইওর জন্য যেই ব্রাউজার্স গুলো আছে, যে স্যার একটু পর কেটে যাবে। আচ্ছা আমরা আবার দিব, ঠিক আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দিব এবং ঠিক আছে, এই যে এরপর হচ্ছে কি অ্যাড ইন আছে, এক্সটেনশন আছে, কিওয়ার্ড রিসার্চ, এই ঠিক আছে। এরপর আছে কি ইম্পর্টেন্স, কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস। এরপর হচ্ছে কি এলএসআই এবং কেডি এবং স্টাফিং, এই তিনটা কনসেপ্ট। এলএসআই ল্যাটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং, আর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, কেডি আর স্টাফিং। কেটে গেল নাকি? কেটে গেল নাকি? কয় মিনিট আছে? না এখনো তো 4 মিনিট আছে। আচ্ছা
3 মিনিট আছে, 3 মিনিট অনেক আলোচনা আগে না যাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এলএসআই, এলএসআই কি, ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, আর হচ্ছে কেডি কি, কেডি মানে হইতেছে গিয়ে কি, কিওয়ার্ড ডেনসিটি, তাই না, আর হচ্ছে গিয়ে কিওয়ার্ড স্টাফিং। এই 3টা কনসেপ্ট। এরপর আরো আছে এসইওর সাথে রিলেট করে টাইটেল, ইউআরএল, মেটা, হিডার ট্যাগ, এই 3টা। এইগুলি আমরা এসইও করতে গিয়ে এই যে ওয়ান পেজ যে এসইও, ইউস্ট এসইও দিয়ে ওয়ার্ডপ্রেসে ওয়ান পেজ যে এসইও করেছি, সেখানে টাইটেল কি, আসলে টাইটেল কোনটা, ইউআরএল কোনটা, ঠিক আছে, এবং মেটা ডেসক্রিপশন, মেটা কি বা মেটা ট্যাগ কি, হিডার ট্যাগ কি, এগুলো আমরা জেনেছি, ঠিক আছে। এবং আহ, ওইগুলোকে আগে তো হচ্ছে কি, এখন এআই টুল ব্যবহার করে আমরা দেখা গেছে গিয়ে এটা কি বুঝতে পারলাম। এরপর অপটিমাইজেশনের, ওইগুলো অপটিমাইজেশন করার কাজটা করলাম কি, টুল ব্যবহার করে, এআই টুল ব্যবহার করে। আমরা যখন এদের বলি যে আমাকে এই টাইটেলে এবং আমার এই কন্টেন্ট আছে, এইটার একটা সুন্দর মেটা ডেসক্রিপশন দিয়ে দাও, এ খুব সুন্দর করে গুছানো এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন দিয়ে দেয়। হিডার ট্যাগ বলে হিডার ট্যাগও দিয়ে দেয়। সো এটা অপটিমাইজ করার কাজে এআই টুল ব্যবহার করতে এবং অপটিমাইজেশন করেছি আমরা যখন অন পেজ করেছি। এরপর আছে কি অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে, যেই টেক্সটটাকে ওই যে লিংক করা হয়, ঠিক আছে, আমি এখানে লিখলাম যে এ বি সি, এরপর আন্ডারলাইন থাকে, এরপর হচ্ছে গিয়ে এটা একটু মানে অন্যরকম করে দেখায়, রেড রেড কালারে দেখায়, যেটা অ্যাঙ্কর টেক্সট আকারে, মানে কি অ্যাঙ্কর 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 দিয়ে ঝুলায় যে, সেরকম দেখবেন একটা আইকনও থাকে। সো অ্যাঙ্কর টেক্সট, এবং এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক, এটা অ্যাপ্লাই করা এবং ইন্টারপ্রেশন করা, এটাও অ্যাপ্লাই তো করেছি আমরা। সো বুঝতেও পারছি যে ইন্টারনাল কি এক্সটার্নাল কি। এরপরে কন্টেন্টস, কন্টেন্ট কি এটা এবং কিভাবে অপটিমাইজ করতে হয় কন্টেন্টকে, সেটা আমরা দেখেছি। ইনিশিয়াল সাইট অ্যানালাইসিস, ইনিশিয়াল সাইট অ্যানালাইসিস আমাদের নিজেদের করতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসে ইয়োস্ট এসইও করে দেয় এই কাজগুলো, পুরো সাইট অ্যানালাইসিস করে প্রবলেমস কোনটা কোনটা আছে প্রাথমিক পর্যায়ে, কোনটা ইমপ্রুভমেন্ট দরকার, এবং কোনটা একেবারেই হচ্ছে গিয়ে গুড রেজাল্টস আছে বা সঠিক আছে, সেগুলো এই যে যেটা অ্যানালাইসিস হয়, সেটা কিন্তু আমরা পারফর্মও করেছি। এরপর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে এইখানে এই মডিউলে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন, এটা নিয়ে হচ্ছে গিয়ে জবও আছে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে সাবমিশন করা, ঠিক আছে। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েশন করছেন, ডোমেন হোস্টিং নিয়েছেন, এখন ওইটাকে সার্চ ইঞ্জিনে মূলত সাবমিশন করবেন, ঠিক আছে। তো এই কাজটা আমরা করব, এটা কোনো জবে আমরা করিনি, করব। আর হচ্ছে ডাইরেক্টরি, ডাইরেক্টরি হয় গিয়ে মূলত হচ্ছে টেলিফোন ডাইরেক্টরি, এইসব। আর কলটা কেটে যাচ্ছে। আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে আসি। আমরা লিঙ্কটা দিয়ে আসি, দেখি। আচ্ছা, মোটামুটি সবাই চলে আসছে, তাই তো? আচ্ছা, আমরা আলোচনা শুরু করে দিই, বাকিরা আসুন, এমনিতে জয়েন হয়ে যাবে, সমস্যা নেই। সো ফোন ডাইরেক্টরি বা টেলিফোন ডাইরেক্টরি শুনেছি, যেখানে মূলত টেলিফোন নাম্বারগুলি সব ধারাবাহিকভাবে থাকে, প্রত্যেক মন্ত্রণালয় বা প্রত্যেক অধিদপ্তর বা এরকম বড় বড় কোম্পানিরও বিভিন্ন টেলিফোন ডাইরেক্টরি থাকে। সো এখানে ডাইরেক্টরি বলতে আসলে এসইও বা এসিএম এর ক্ষেত্রে কি, এটা হচ্ছে কি
মূলত পৃথিবীতে ওয়েবসাইটের অভাব নাই, আছে? কোনো ওয়েবসাইটের অভাব নাই, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, তাই না? সো এই যে যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলিকে ক্যাটাগরাইজড করা এবং নির্দিষ্ট আরেকটা কিছু ডাইরেক্টরি ওয়েবসাইট থাকে, সেই ডাইরেক্টরি ওয়েবসাইটে মূলত আহ, মূলত করা আর কি। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটকে, দেখা গেছে আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করছি, যে ওয়েবসাইটে মূলত দেখা গেছে কি হেলথ টিপস পাওয়া যায়, ট্রিক্স পাওয়া যায়, হেলথ ইস্যু নিয়ে অনেক লেখালেখি হয়, হেলথ ইস্যু নিয়ে হেলথের যে সার্ভিসগুলো আছে, ডাক্তার পাওয়া, নার্স পাওয়া এবং হচ্ছে গিয়ে ওষুধ প্রাপ্তি, এগুলি পাওয়া যায়। সো আমাদের কি হেলথ অ্যান্ড ফিটনেস অথবা হেলথ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এই নামে একটা গ্রুপ আছে, বিভিন্ন ডাইরেক্টরি ওয়েবসাইট আছে, প্রায় ডাইরেক্টরি ওয়েবসাইট এই পুরো ওয়েবসাইট আমাদের এরকম ডাইরেক্টরি ওয়েবসাইট গুলো খুঁজতে হয় যে কত কত ধরনের ডাইরেক্টরি ওয়েবসাইট আছে। আর যারা খুঁজে পাইতে চায় গুছানো ভাবে, তারা সার্চ করে বিভিন্ন থ্রুতে পাইবে কি, ডাইরেক্টরিতে যদি সুন্দর করে লিস্টিং করা থাকে তখন খুঁজে পাইতে সুবিধা হয়। তো আমরা এরকম কি করব, 10টা 20টা না, এরকম 50টা বা 100টা ডাইরেক্টরি ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে ওইখানে ওদের প্রোফাইল, সুন্দর করে প্রোফাইল তৈরি করে তথ্য দিয়ে আমরা ডাইরেক্টরিতে সাবমিট করব। সো এটার একটা পিসি, ডাইরেক্টরি সাবমিশন, এটাও এসইওর ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং এটা অফ পেজ এসইও। ঠিক আছে? অন পেজ মানে কি, যখন ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু পেজের উপরে বা ওয়েবসাইটের বিভিন্ন পেজের উপরে কাজ করা হবে, বা ওইখানের যে সেটিংস বা ওইখানে যে অপটিমাইজ করা হবে, সেটা হবে অন পেজ। আর এই যে যে ডাইরেক্টরি সাবমিশন করা, ব্যাকলিঙ্কিং করা, সোশ্যাল বুক মার্কিং করা, ব্লগ পোস্টিং করা, কমেন্ট করা, এগুলির মাধ্যমে কি হয়, এগুলির মাধ্যমে হয় অফ পেজ এসইও। ওইগুলো এসইওর কাজ করে কিন্তু অফ পেজে। এরপরে ফোরাম পোস্টিং, ঠিক আছে, এই যে এইগুলি সোশ্যাল বুক মার্কিং, আমরা আরো জানবো, ব্লগিং, ব্লগ পোস্টিং, এগুলি সবই আপনারা করেছেন প্রত্যেকে। কিন্তু বিভিন্ন ফোরামে কিন্তু যুক্ত হয়েছেন অনলাইনের এবং সেখানে পোস্টিংও করছেন, আছে না? বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ফোরাম থাকে, ফোরাম ওয়েবসাইট থাকে। আর প্রতিনিয়ত তো মনে হয় কমেন্টস করেই যাই আমরা, যতদিন থেকে আমরা মূলত ফেসবুক বা এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো পেয়েছি বা অনলাইনে বিভিন্ন কমিউনিকেশন চ্যানেল পাইছি, আমরা কিন্তু কমেন্টস করছি, পোস্টিং করছি, এটা মানে ডে টু ডে টাস্ক আর কি। সো এইগুলো অফ পেজ এসইও। আর কিউ কোশ্চেন আর আনসার সাইট পোস্ট, এটার একটা পিসি। সো দেখি এখন হচ্ছে গিয়ে এই এসইওটায় আসলে, এসইও দিয়ে হবেটা কি আসলে আমাদের? এসইওটা আসলে বলতে গেলে আমাদের মানে ডিজিটাল মার্কেটিং এর, ওই যে আমরা জেনেছিলাম যে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন ধরনের ফিল্ডস গুলো আছে বা ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং আছে, তার মধ্যে এসইওটা একটা খুবই খুবই শক্তিশালী এবং বলতে গেলে মেইন একটা স্ট্রিম। ঠিক আছে? যেই এসইওটা বর্তমান সময়ে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকে এবং প্রত্যেকটা কোম্পানি তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনে। ঠিক আছে? সো দেখতেছেন এটা মানে এত ডিমান্ড, এত ডিমান্ড এসইওর এই টাস্কের, বাট কোয়ালিফাইড এবং খুব পরিমাণ এক্সপিরিয়েন্সড কোন এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট তারা পায় না। বলতে গেলে বাংলাদেশে খুব কম পরিমাণ আছে। ইভেন কি বাংলাদেশে তো কোনো বিভিন্ন কোম্পানির বড় নামি দামি কোম্পানির ওয়েবসাইট নাই, কিন্তু দিন বদল হইতেছে, মানুষ দেখা গেছে কি এখন অনেকটাই চেঞ্জ হইতেছে এবং সবাই বুঝতেছে আসলে ডিজিটালি মার্কেটিং এর ইম্পর্টেন্সটাই তারা অনুধাবন করতেছে, ধরতে পারতেছে, যার দরুন সব কিছু ছাপায়ে দেখা গেছে কি গতানুগতিক অন্যান্য ভাবে কনভেনশনাল যে মার্কেটিং সিস্টেম ছিল বা, ঠিক আছে, আগে সেই প্যাটার্নটাকে চেঞ্জ করে এখন সবকিছু ঝুঁকতেছে এদিকে এবং সবাই জিনিসটা করার চেষ্টা করতেছে। সো এর মধ্যে এই এসইওটা করতে পুরো বলতে গেলেন 60 কি 70% কাজ ওকে হয়ে যায়। আর এসইও করাটার কোনো জটিল কিছু না, আপনাকে কোনো ধরনের কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু অ্যানালাইসিস করার অ্যাবিলিটিটা থাকতে হবে এবং টুলস, বাকি সব কিছু টুলস করে দিবে সবকিছু। আপনার জাস্ট শুধুমাত্র আপনি কি করবেন, ওই টুলসে যে ইনফরমেশন পাইতেছেন সেই ইনফরমেশনের আলোকে মূলত ডিসিশন নেবেন এবং মেক করার জন্য রিপোর্ট তৈরি করে দিবেন। ওই কাজগুলি আপনি তার ওয়েবসাইট ডিজাইন করবেন না, আপনি তার ওয়েবসাইট ডেভেলপ করবেন না, আপনি তার ওয়েবসাইটে লেখালেখি করবেন না, এতটুকু জানবেন যে আসলে একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে একজন করে ডিজাইন, একজন করে লেআউট ডিজাইন, একজন করে গিয়ে কোডিং, এই, ঠিক আছে, একজন করে মার্কেটিং এর জন্য এই যে এসইও পার্টটা করে, ঠিক আছে, আরেকজন আছে গিয়ে এসইওর জন্য এই যে স্ট্রাকচার সাজায়। অনেকগুলো প্রফেশন এবং অনেকগুলো টাস্ক আছে, সবার কাজ কিন্তু আলাদা আলাদা। সো বুঝেন এবং বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো এসইওটা আসলে কতটা ইম্পর্টেন্স এই ক্ষেত্রে। সো এই একটা জিনিস দিয়ে একটা প্রফেশন আসলে, এবং এই একটাকেই ভালোভাবে যদি আপনি শিখতে পারেন, সো ডিজিটাল মার্কেটিং আরো যে স্ট্রিম গুলো এবং আরো টাইপস গুলো আছে, আরো যে শাখাগুলো আছে, সেগুলো যদি আপনার কাছে জটিল মনে হয়, এসইওটা যদি সহজ মনে হয়, তো এসইও দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এবং হাই ডিমান্ড এটা।
সো তাই দেখি আসলে এখন ডেফিনেশন নিয়ে আসি আমরা, যে আসলে কারণ আমাদেরকে তো হোয়াট ইজ এসইও, ঠিক আছে, এসইও বলতে কি বুঝি এটা জিজ্ঞেস করলে আমাদেরকে সেই সঙ্গে বলতে হবে, এবং সেটার ফর্মাল একটা ডেফিনেশন নেই আমরা। সো এসইও স্ট্যান্ডস ফর, এসইওটা মূলত যেটা প্রকাশ করে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও প্র্যাকটিশনার অপটিমাইজ ওয়েবসাইটস, ওয়েব পেজেস। দেখেন এসইও যে প্র্যাকটিশনার্স, অনুশীলনকারী যারা আছে, তারা কি করে, অপটিমাইজ করে ওয়েবসাইটকে, অপটিমাইজ করে ওয়েব পেজকে, অপটিমাইজ করে অ্যান্ড কন্টেন্ট, এবং কন্টেন্টকে অপটিমাইজ করে ফর দি পারপোজ অফ। এখন এগুলি করে একজন এসইও প্র্যাকটিশনার, এই যে অপটিমাইজের কাজ করে ওয়েবসাইটকে, ওয়েব পেজকে এবং কন্টেন্টকে। উদ্দেশ্য কি, ফর দি পারপোজেস, ফর দি পারপোজেস অফ র্যাঙ্কিং হায়ার। র্যাঙ্কিং হায়ার মানে কি, আমি সবার আগে থাকবো, ঠিক আছে, আমি সেরা, আমি সেরা, এই একটা নিয়ে আসার জন্য, র্যাঙ্কিং করার জন্য ইন সার্চ ইঞ্জিনস, এবং সব সার্চ ইঞ্জিনসে। কোন কোন সার্চ ইঞ্জিনে, যে যে সার্চ ইঞ্জিন গুলো আছে আপনারা জানেন, গুগল, বিং, ঠিক আছে, এরপরে ঠিক আছে, এই যেমন লাইক গুগল। সো সো আবার এটা একটা ডেফিনিশন কি হলো, এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস, এন্ড এসইও প্র্যাকটিশনার্সরা কি করে, অপটিমাইজ করে ওয়েবসাইটকে, ওয়েব পেজকে এবং কন্টেন্টকে, কি পারপাসে, র্যাঙ্কিং হায়ার ইন সার্চ ইঞ্জিনস লাইক গুগল। এরপর আরো একটা ডেফিনেশন এখানে গুছানো আছে, সেটা হচ্ছে এসইও আ সেট অফ প্র্যাকটিস, ঠিক আছে, একগুচ্ছ অনুশীলনের, ঠিক আছে, একগুচ্ছ অনুশীলনের সমষ্টি, যেটা ডিজাইন করা হয় টু ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স, পজিশন অ্যান্ড ইউজফুলনেস অফ মাল্টিপল টাইপস অফ কন্টেন্ট ইন দি অর্গানিক সার্চ রেজাল্টস। অর্গানিক সার্চ রেজাল্টস বলতে বোঝায় গুগলের যে সার্চ ইঞ্জিন পেজ বা বিভিন্ন যে সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজ গুলো, সার্ফ, সেই সার্চ ইঞ্জিনের অ্যাপিয়ারেন্সটা, পজিশনটা, ঠিক আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন সুন্দর মতো করে গুছানো করা থাকে, দেখবেন ওই যে আমি বলছিলাম যে, আপনারা বলছিলেন যে নাটোর গভর্নমেন্ট কলেজ স্যার আমাদের তো দেখা গেছে দেখাইতেছে না। সত্যিকার অর্থে এদের যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকতো, এবং সেই ওয়েবসাইটে যদি একটা লোকাল এসইও করা থাকতো গুগল ম্যাপে, আপনি সার্চ দিতেন, ঠিক আছে, বিলিভ ইট অর নট, কোনো প্রবলেম হইতেছে, কেউ কি কোনো মেসেজ করতেছে, আপনি বিশ্বাস করবেন না যে দেখা গেছে সার্চ দেওয়ার সাথে সাথেই আপনি সুন্দর মতো করে আপনাকে একেবারে একটা গুগল ম্যাপে আলাদা করে উপরের দিকে দেখতেন, আপনার লোকেশনটা দেখাইতো, ঠিক আছে। সুন্দর করে লোকেশনটা দেখাইতো, যেমন দেখেন এই যে আমি হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে একটা পপুলার প্লেস বলতে, এটা লিখে দিব, দেখবেন এই স্থানটা দেওয়ার পরে এই যে প্লেসেস, সবার আগে এটা যে একটা স্থানের নাম, বাস স্ট্যান্ড, তাই সবার আগে কিন্তু এই যে এখানে ম্যাপটা সবার আগে দেওয়া হয়েছে। এবং এটা যদি এখানে যে মূলত লোকাল এসইও করা না থাকতো, এই যে 98টা এখানে রিভিউ আছে, 4.1 রেটিং আছে, ঠিক আছে, ওপেন ইন ম্যাপস আলাদা করে সবার আগে কিন্তু এই যে এসইওটা কিন্তু খুব, এই যে যে রেজাল্ট পেজটা লুকআপটাই চেঞ্জ হয়ে গেছে, খুব খুব সুন্দর গুছানো রেজাল্ট দিতেছে। কেন? কারণ হচ্ছে আগেই থেকে এটা অপটিমাইজ করা। এই যে যে বাস স্ট্যান্ড, মোস্তফাপুর বাস স্ট্যান্ড, এই কিওয়ার্ড দিয়ে, এইটা দিয়ে সুন্দর করে গুছানো করে অপটিমাইজ করা। সো যত কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হইবে কিভাবে, ওই যে যে আমাদের এসইও প্র্যাকটিস করে এই জিনিসগুলো করতে হবে। আর এই গুগলের পুরোটাই তো জানেন যে গুগলের যত ম্যাপ আছে পুরোটা কিন্তু আমাদের নিজস্ব যারা আছে গুগলের যে ইউজাররা, এরাই কিন্তু মূলত ওটা খুব সুন্দর করে ই করে আর কি, মূলত গুছায় এবং এরাই তথ্য দেয়। আমরা নিজেরা লোকাল যারা আছি তারাই তথ্য দিই। এবং এটা হচ্ছে গিয়ে ম্যাপের ডাটা আছে 2025-এর, আচ্ছা যাই হোক। তো এই হচ্ছে গিয়ে বিষয়, দেখেন এটা না থেকে যদি আবার এরকম আরো অনেক জায়গার আছে কি এটার সাথে সম্পর্কিত করে দুইটা কিওয়ার্ড চলে আসছে, আচ্ছা যাই হোক, গুগল প্রেডিক্ট করছে এটা। সো এই যে এই অ্যাপিয়ারেন্সটা কিন্তু এরকম দেখাইতেছে। এরপরে দেখেন গিয়ে যে এই সারিতে ভিডিওস গুলো দেখাইতেছে গুছানো আকারে। এরপরে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্ক গুলি সবাই আগে, কারণ এই ওয়েবসাইট পাইনি, এই কিওয়ার্ডে তেমন ওয়েবসাইট পাইনি, শুধুমাত্র হচ্ছে গিয়ে যে যা যা পাইছে সেগুলোই দেখাইতেছে। এরপর ইমেজ গুলো এই সারিতে দেখাইতেছে, এর সাথে রিলেটেড কিওয়ার্ড গুলি দেখাইতেছে। তো সবার সাথে কিওয়ার্ডটার সাথে সবার আগে মনে হইতেছে যে আসলে এই স্ট্যান্ড খুঁজতেছে, সো ম্যাপের তথ্যটাই রিলেভেন্ট। সেটা যদি এইভাবে কিন্তু ম্যাপিং এ না থাকতো, এই লোকাল এসইওটা করা না থাকতো, তখন কিন্তু কখনোই ম্যাপটা দেখাইতো না, বুঝতে পারছেন? সো এইটাই আর কি। আবার অনেক সময় দেখা যায় কি বেশি বেশি মানুষ এই কিওয়ার্ডটা ধরে ইমেজ বেশি চায়, সো এ সবার আগে কি করতো, কিছু ইমেজ দেখাইতো। আবার আমি যদি যুক্ত করে দিই এই যে স্ট্যান্ডস ফটোস, এই কিওয়ার্ডটার সাথে আরেকটা যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে আসলে ম্যাপটা তো পুরো দেখাইতেছে, কিন্তু এইখানে উপরের দিকে দেখেন চেঞ্জ করে দিছে, কিন্তু এই যে এখন কিন্তু ইমেজ আগে দেখাইতেছে, আগে কিন্তু এখানে ভিডিও দেখাইছিল, তাই না?
এইভাবেই মূলত কিওয়ার্ডের ভিত্তিতে আপনার রেজাল্টের সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজ অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়, এবং এই জিনিসগুলো আপনারা আরো ইমাজিনেশন করবেন, ডিসকভারি করবেন। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে একটু টাচ দিলাম, ঠিক আছে? গভীরে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আমাদের শেষ করতে হবে এসইও ডেফিনিশন দিয়ে এবং অন্যান্য বিষয়ে আলোচনা করব। এরপরে দেখেন হাউ সার্চ ইঞ্জিনস ওয়ার্ক। মাকড়সা বা ওয়েব, ওই যে যে বলে না যে নেটওয়ার্ক, নেট নেট কেন বলছে, ওই মাকড়সার জালের মতো মূলত এটা ক্রল করা। সার্চ ইঞ্জিনস ইউজ ক্রলার্স, ঠিক আছে? সার্চ ইঞ্জিন কি ব্যবহার করে? ক্রলার্স। ক্রলার্স এই যে কিওয়ার্ডটা মনে রাখবেন, ক্রলার্স, ঠিক আছে? এটাকে বলা হয় ক্রলার্স। ক্রল করে যে মূলত, ঠিক আছে? যখন যেটা আসে গিয়ে সে চুমুকের মতো টাইনা তার মধ্যে নিয়ে নেয়, যেটাকে বলা হয় স্পাইডার বা বটসও বলে, ঠিক আছে? এই ক্রলারকে বলে অলসো নাউন অ্যাজ স্পাইডারস এবং বটস, টু গ্যাদার ইনফরমেশন অ্যাক্রস দ্য ইন্টারনেট টু পপুলেট দেয়ার বিগ ডাটাবেজেস কল্ড ইন্ডেক্সেস। গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনই কিন্তু লাইব্রেরির মতো আচরণ করে, অর্থাৎ সে তার ওই ইন্ডেক্সিং করে, ওই যে আমরা যেরকম লাইব্রেরিতে ইন্ডেক্সিং করি, লাইব্রেরিতে যেরকম ইন্ডেক্সিং করি সেই ইন্ডেক্সিং গুলো কিন্তু করে সে, ঠিক আছে? সুন্দর করে সাজায় রাখে এবং চাহিদা মাত্র ওইটার ভিত্তি করে সে তথ্যগুলো দেখাইতে পারে, এবং একটার সাথে আরেকটা এরকম মাকড়সার জালের মতো ওয়েব করে তাদের মধ্যে লিঙ্ক আপ করা আছে, ঠিক আছে? এবং এইটা বিগ একটা ডাটাবেস তৈরি করছে। সো এই ক্রলার, সার্চ ইঞ্জিন যে ক্রলার ব্যবহার করে তার কাজ কি? টু গ্যাদার ইনফরমেশন, অর্থাৎ আপনি কোথাও না কোথাও যখনই অনলাইনে কোনো একটা পারফর্ম করবেন, টাচ করবেন, তথ্য দিবেন, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে সার্চ ইঞ্জিনের বট বা স্পাইডারের চোখে পড়বেই, সে চুম্মুকের মতো নিয়ে নিবে, ঠিক আছে? এত শক্তি আসলে এই bot to internet to populate their big databases called indexes. Crawlers begin from an noun web page and then flow links from that web page to other web page, মানে একটা থেকে একটা তখন ফ্লো করে করে যায়, ঠিক আছে? কোনো এক জায়গায় লেখেন youtube.com, ও youtube.com পাইছে মানে ওর যত কিওয়ার্ড গুলো আছে সব চুষে একেবারে নিজের মধ্যে নিয়ে নিছে, ঠিক আছে? ক্রল করে, বুঝতেছেন? এই হচ্ছে বিষয়। সো এইভাবেই মূলত সার্চ ইঞ্জিন কাজ করে, তার মধ্যে প্রতিনিয়ত আমরা তো সাবমিশন দিলে তো পাবেই, সাথে সাথে যে কোনো ওয়েবসাইটকে এইভাবে সে লিঙ্ক পাইলেই হয়েছে এবং সেটাকে অ্যাক্টিভ দেখলেই হয়েছে অনলাইন জগতে, সে তার মধ্যে নিয়ে নেবে এবং নিজের মতো করে সুন্দর করে সাজায় ক্রল করে এবং হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং করে সুন্দর করে গুছিয়ে রাখবে এবং সেই আলোকে আবার সার্চ করবে, পাবে, ঠিক আছে? এখনই দেখেন কি এই যে দেখা গেছে কি এই যে 2025 সালে এই যে টুডে বা 2 দিন আগে যে আর্থ কিউক হয়েছে, সেটা নিয়ে দেখা গেছে কিছু ট্রেন্ডিং কিছু জিনিস চলতেছে, সে কিন্তু দেখা গেছে কোথায় কি হয়েছে না হয়েছে পুরো ওয়ার্ল্ডের যত নিউজ আছে সব আপনি ওই অনুযায়ী সুন্দর করে গুছানো ওর কাছে আছে এবং চার্জ দেন পাবেন। তো এইভাবেই সার্চ ইঞ্জিনটা এইভাবে কাজ করে। সো টাইপস অফ এসইও এখানে আছে, ওই যে আমি বলেই তো দিলাম যে ওয়ান পেজ, ওয়েব পেজে ওই একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, একটা ওয়েবসাইট মাল্টিপল ওয়েবসাইটের সমষ্টি, এই একটা ওয়েবসাইট এটা হচ্ছে কি মাল্টিপল ওয়েব পেজের সমষ্টি, 3-4টা ওয়েবসাইটের সমষ্টি। তো এই সবগুলো পেজে আলাদা আলাদা, পেজের উপরে যখন এসইও করা হইবে পেজগুলোকে এমন গুছানো হইবে, সাজানো হইবে, পেজের উপরে কাজ করা হইবে, পেজের বিভিন্ন কন্টেন্টের উপরে কাজ করা হবে, তখন সেটা ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইওটা হচ্ছে গিয়ে আরেকটা এসইও টাইপ, সেটা হয় গিয়ে কি কোনো ওয়ান পেজে করা হয় না, সেটা হয় গিয়ে যে ব্লগ পোস্টিং, ব্যাকলিঙ্ক করা, সোশ্যাল বুক মার্কিং করা, অথবা ডাইরেক্টরি সাবমিশন করা, এই ধরনের কাজগুলো অফ পেজ এসইও, যেটার সাথে পেজের কোনো সম্পর্ক নাই, পেজে কোনো হাত দিতে হয় না, ঠিক আছে? এটা অফ পেজ এসইও। আর হচ্ছে টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইওটা হয় কি ওই যে ঠিক আছে, এটা টেকনিক্যাল টাইপের কিছু কাজ আছে একটা ওয়েবসাইটে, সেটা হয় গিয়ে টেকনিক্যাল এসইও, যে কোনো ওয়েবসাইটেরই, ঠিক আছে? টেকনিক্যালি মূলত হ্যান্ডেলিং করা হয়, তখন সেটা হয় গিয়ে টেকনিক্যাল এসইও। শুধু এই দুইটা হচ্ছে গিয়ে মেজর টাইপস, এটা হচ্ছে নন মেজর। সো ওয়ান পেজ আর অফ পেজের মধ্যে পার্থক্য ধরতে পারছেন কিনা আপনারা বলেন, একটু রেসপন্স করেন দেখি সবাই জাগ্রত আছেন নাকি, ঘুমায় পড়লেন? একজন জি মিতুল, স্যার পারছি। ওয়ান পেজ আর অফ পেজটা কি পার্থক্য ধরতে পারছেন? আচ্ছা, আশা করি ধরতে পারছেন। সো ওয়ান পেজ কি, আবার দেখেন আমি যেটা যেটা বলছিলাম ওইটাই কিনা। ওয়ান পেজ এসইও মিন্স অল দি অপটিমাইজেশন ইউ ডু, সবগুলো অপটিমাইজেশন এর কাজ যেটা আপনি করে থাকেন ইনসাইড ইউর ওন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের অভ্যন্তরে অথবা পেজের অভ্যন্তরে, টু মেক ইট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, এবং কি কি জন্য? টু মেক ইট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিনে বান্ধব তৈরি করার জন্য, সেটা হয় অন পেজ এসইও। আর অফ পেজটা কি, এর মধ্যে কি কি আছে? অন পেজ এসইও এর মধ্যে কি কি কাজ আছে দেখেন, আপনার ডোমেইন নেম সুন্দর করে একটা ডোমেইন নেম নিলেন, ডোমেইন নেম কি আপনার ওয়েবসাইটের যে নাম সেটাই ডোমেইন নেম, আর ডোমেইন নেম যখন সংখ্যায় হয় সেটাকে বলা হয় ওই ওয়েবসাইটের বা আইপি অ্যাড্রেস, আর যেটা আপনার কি আক্ষরিক নাম,
ঠিক আছে, 127.7.9.2 এরকম আইপি অ্যাড্রেস দেখছেন না? আর এইটাই হচ্ছে গিয়ে এটা সাংখ্যিক মান মনে যাতে আমরা রাখতে তো পারি না। এই পৃথিবীতে সব কম্পিউটার কিন্তু সংখ্যা বুঝে, কম্পিউটার সংখ্যা বুঝে কথাটা তো সবাই জানেন তাই না? সো ওই ব্রাউজারও আপনার যে ওয়েবসাইট আপনি নাম লিখে এখন দিছেন যে facebook.com, বাট facebook.com আপনি লিখছেন, কিন্তু ওই যে যে অনলাইনে কাজ হইতেছে সেটা কিন্তু সাংখ্যিক ভাবে, অর্থাৎ সে আইপি অ্যাড্রেসটা বুঝে। কিন্তু আমাদের তো আর হইলে হবে না। আমরা তো আর হচ্ছে কি এই যে এই সংখ্যা, এতগুলো সংখ্যা আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য, মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের জন্য এত সংখ্যা মনে রাখতে পারবো না আমরা। এই কারণে ওইগুলো ওই সংখ্যাকে কনভার্ট করে ডোমেইন নেম দিয়ে আরেকটা জিনিস করছে। ঠিক আছে, যাতে আমরা আমাদের ভাষায়, এবং সেটাকে বলা হয় ডোমেইন নেম। আর সাংখ্যিক মানে হয় কি আইপি অ্যাড্রেস। সো সাংখ্যিকটা মনে রাখা জটিল, আক্ষরিকটা মনে রাখা একটু সহজ, মানুষ মনে রাখতে পারে। আর ওই আক্ষরিক নামটা হয় কি কি প্রতীকী, যে যা করতেছে সেই কাজের প্রতীকী রূপ। আমি এখন কাজ করতেছি আমার এলাকার উন্নয়নের জন্য, একটা সোশ্যাল অর্গানাইজেশন করলাম, সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করলাম, সেখানে নাম দিলাম। ঠিক আছে, যেটা মূলত আমার কাজ কি সেটাকে ওই নামটা দিয়েই, ঠিক আছে, আমি বললাম যে বাঁধন, বাঁধন ব্লাড ডোনেশন ফাউন্ডেশন। সো বাঁধন দিয়ে, আর হচ্ছে কি বা হচ্ছে গিয়ে আরেকটা বললাম যে ত্যাগ, এই শব্দটা দিলাম। এরকম কিছু কিছু শব্দ দিয়ে বোঝা যায় আসলে ওদের কার্যক্রম কি, তাই না? ডিভিডি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। তারপর আবার আছে গিয়ে এরকম মানে, সো ওই ডোমেন নেমস গুলো এরকম দেয়া যাতে হচ্ছে গিয়ে ওই নাম দিয়ে কাজ বোঝা যায়, নাম দিয়ে কাজ বোঝা যায়। ঠিক আছে, সো এই যে এইটাকে ডোমেন নেম প্রপারলি একটা সুন্দর এবং হচ্ছে গিয়ে গুছানো এবং হইতেছে গিয়ে হাই র্যাঙ্কিং এর একটা ডোমেন নেমও চুজ করতে হয় আমাদের সব সময়, এবং এক্সেপশনাল হতে হয়, তাহলে ভালো হয়। দেখা গেছে কি একই নাম দিলেন বাঁধন, এখন দেখবেন বাঁধন গুগলে সার্চ দিব, অভাব নাই এই নামে। ঠিক আছে, সো একটু এক্সেপশনাল হতে হবে, ইউনিক হতে হবে, এবং সাথে সাথে এটা খুব পরিমাণ কাজের সাথে নামেরও বা হচ্ছে ভাবের বা অর্থেরও সঙ্গতি থাকতে হবে। সো এটা ডোমেইন নেমস, এটা অন পেজের মধ্যে পড়ে। এরপর আরেকটা আছে কি পেজ ইউআরএলস। পেজ ইউআরএলস কি, একটা ওয়েবসাইটের যে ইউআরএল এর পরবর্তীতে স্ল্যাশ দিয়ে একটা ডেট আসে, স্ল্যাশ দিয়ে তারপর আমরা যে স্ল্যাগ দেই, ইউআরএলটা এইভাবে কি নতুন নতুন ইউআরএল এভাবে মেক করতেছি না আমরা, তাই না? সো ওই যে ইউআরএলস গুলো, পেজের ইউআরএলস গুলো, সেগুলো যে সেট করা, এটাও অন পেজ এসইও এর মধ্যে পড়ে স্ল্যাগ দিয়ে। এরপর হচ্ছে পেজ টাইটেলস, প্রত্যেকটা ওয়েবসাইটে যা আমরা করি সেই ওয়েবসাইটে নির্দিষ্ট একটা টাইটেলস থাকতে হবে, থাকতে হবে ওয়ান পেজ এসইওর জন্য। এরপর আছে কি হিডার্স। ঠিক আছে, একটা ওয়েবসাইটের ওয়েব পেজ, সেখানে অনেক যে কন্টেন্ট আমি লিখে নিয়ে আসছি, সেখানে একাধিক হিডার ট্যাগ থাকবে, H1 থেকে H6, H1 থেকে H6, H1টা সবচেয়ে বড়, H6টা সবচেয়ে ছোট। ঠিক আছে, এরপর হচ্ছে অল্টার ট্যাগ, ওই যে ইমেজে যখন আমরা বা ফিচারেড ইমেজ ইনসার্ট করি, বা যে কোনো ধরনের ইমেজ বা এই ধরনের মাল্টি মিডিয়া কন্টেন্ট মূলত ইনসার্ট করি, সেখানে কিন্তু আমাদের হচ্ছে অল্টার টেক্সট দিয়ে মূলত বলে দিতে হয় আসলে আমি যে অবজেক্টটা বা যে ইমেজটা ইনসার্ট করছি সেটা কি সম্পর্কিত, সেখানে কিছু লেখা লিখে দিতে হয়। এরপরে ইমেজটা হচ্ছে ইমেজের উপরে অন পেজ হয়। ইমেজ অপটিমাইজেশন করাও দেখাইছি, ভিডিও অপটিমাইজ করাও দেখাইছি, ইমেজ আর ভিডিও দুইটা একই সাথে একই রকম অপটিমাইজ করতে হয়। নেভিগেশনাল ব্যাপারটা আছে খুবই ইজি, নেভিগেশনটা এমন প্যাটার্নে করতে হয় যেটা অন পেজে এবং হচ্ছে গিয়ে খুব বোঝানো হয়। এরপর মেটা ডেসক্রিপশন ট্যাগ, এবং হচ্ছে নেভিগেশনটা ইজি হয় খুব, সে খুব পরিমাণ খুব ইজিলি যখন একটা ওয়েবসাইটে ইজিলি নেভিগেট করতে পারবে যে কেউ, খুবই আসলে এটার ইউএক্সটা দারুণ হবে, ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে, তখন কিন্তু দেখা গেছে এটা র্যাঙ্কিং এমনি বেড়ে যাবে, মানুষ ভিজিট করবে বেশি বেশি। ঠিক আছে, একই কাজ দেখা গেছে, যেমন আমি বলি, আমি হচ্ছে গিয়ে ফাইল কনভার্সনের জন্য অনলাইন মিডিয়া টুলস গুলি বেশি ব্যবহার করি, বা ফাইল কম্প্রেশনের জন্য ব্যবহার করি। কিন্তু এর মধ্যে আমার কিছু ওয়েবসাইট আছে যেগুলো এদের ইউজার ইন্টারফেসটা ভালো লাগে বিধায় ওয়েবসাইট আমি বেশি যাই। সো এই নেভিগেশনের একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো মাথায় রাখতে হয়। সো এরপর ইন্টারনাল লিঙ্ক, সাইড ম্যাপস। সাইড ম্যাপস নিয়ে আরো কথা কাজ বলবো নি। সাইড ম্যাপটা হচ্ছে কি, ওই যে আমরা ভ্রমণ করার আগে যে লেআউট প্ল্যান করি না, ব্লু 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 প্রিন্ট থাকে না একটা, সেটা হয়ে গেছে সাইড ম্যাপ। অর্থাৎ সাইডের কোন পেজের অধীনে কোন পেজ, ঠিক আছে, কোন পেজ কোন ধরনের কত ধরনের পেজ আছে, কোথায় কি ব্যবহার হইতেছে, এইগুলো নিয়ে আগে আগে একটা একটা ম্যাপিং করা হয়, যেটা হচ্ছে সাইড ম্যাপ বলা হয়। আর এরপর হচ্ছে দ্য মেইন বডি টেক্সট অফ ইচ পেজ, প্রত্যেক পেজের যে মেইন বডি টেক্সট গুলো আছে সেটার উপরে অন পেজ এসইও হয়, সেটা দিয়ে অন পেজ এসইও গঠিত হয়। সো দেখলাম তো এই বিষয়গুলি। এরপরে আসি গিয়ে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইও মিনস অ্যাক্টিভিটিস, ওই ধরনের কার্যক্রমগুলোকে বলা হইবে যেটা ডান আউটসাইড ইউর ওয়েবসাইট, যেটা আপনার আমার ওয়েবসাইট বা ওয়েব পেজের উপরে করা হয় না, বরং এর বাইরে করা হয়। কিন্তু সে 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 ঠিক আছে, এবং এটার কাজ হয় কি টু ইমপ্রুভ ইটস অথরিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিনস। এর মধ্যে প্রথম টাইপটা আছে ব্যাকলিংস, তারপর আছে গিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, তারপর আসে গিয়ে গেস্ট পোস্টিং, অনলাইন রিভিউস অ্যান্ড ব্র্যান্ড মেনশন।
সো ব্যাকলিংস, গেটিং লিঙ্কস ফ্রম আদার রিপুটেবল ওয়েবসাইটস, গেটিং লিঙ্কস ফ্রম আদার রিপুটেবল ওয়েবসাইট, যেইগুলো নামি দামি আছে গিয়ে, ঠিক আছে, আমরা তো হচ্ছে গিয়ে গেটিং লিঙ্কস ফ্রম আদার রিপুটেবল ওয়েবসাইট, যাদের হচ্ছে গিয়ে খুব জনপ্রিয়, যারা ইতিমধ্যেই অডিয়েন্স ই করতে পারছে, তাদের সাথে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কে কানেক্ট করে দেয়া, বা হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক আইনে আমাদের ওয়েবসাইটে দেয়া, ঠিক আছে। এতে কি হবে যে আমাদের ওই যে বললাম যে এইভাবে লিঙ্কিং করছি, যে এক্সটার্নাল লিঙ্কিংটা সেটা, সো ব্যাক লিঙ্কিং করতে হবে এরকম। আর এইটা ব্যাক লিঙ্কিং এর টাস্ক নিয়ে একটা জব আছে। এরপর সোশ্যাল মিডিয়া শেয়ারিং, পিপল শেয়ারিং ইউর কন্টেন্ট। আচ্ছা, এরপরে সোশ্যাল মিডিয়াও আমরা যতবার শেয়ার করবো আমাদের দেখা গেছে জানবেই তো। এখন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আমি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস রেডি করে একটা ওয়েবসাইট বানাইছি, এখন সেটা যদি সোশ্যাল মিডিয়া না দিই মানুষ বুঝবে কি হবে, দেখবে কি হবে? সোশ্যাল মিডিয়ায় তো পড়ে থাকে মানুষ সারাদিন রাত। সো এটা সোশ্যাল মিডিয়া দিলে বুম করে, এবং সেটা ট্রাফিক দিয়ে দেখি তো ওর ওয়েবসাইটে কি করছে, ওয়েবসাইটে কি বানাইছে কি না আসি, সেটা কিন্তু যায়। সো ম্যাক্সিমাম বলতে গেলে অনেক ট্রাফিকটাই সোশ্যাল মিডিয়া সাইজ থেকে আসে, এসএমএম থেকে আসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসএম সাইট গুলো থেকে বা সোশ্যাল মিডিয়া সাইট গুলো থেকে আসে। এরপরে গেস্ট পোস্টিং, রাইটিং আর্টিকেলস অন আদার ওয়েবসাইটস অ্যান্ড লিঙ্কিং ব্যাকস টু yours। আচ্ছা, গেস্ট পোস্টিং কি? আমি আমি হচ্ছে অন্য মানুষের ওয়েবসাইটে লেখালেখি করবো, বিশেষ করে এটা হচ্ছে কি রাইটিং বা ব্লগ সাইটের জন্য বেশি গেস্ট পোস্টিং, বা শুধু ব্লগ না, যে কোনো ওয়েবসাইটের জন্য হয়, প্রোডাক্ট নিয়ে লেখালেখি হইতে পারে। দেখা গেছে গিয়ে আমি মূলত একটা কিছু পণ্য বেচা কেনা করতেছি, এটা হচ্ছে হেলথ সম্পর্কিত বা প্রসাধনী সম্পর্কিত, নারীদের প্রসাধনী নিয়ে অথবা বেবিদের আইটেম নিয়ে। এখন আরেকজন আছে ব্লগার, সে খুব ভালো ভালো জিনিস পোস্ট করে, বা এই ধরনের বাচ্চাদের পণ্য নিয়ে বা নারীদের প্রসাধনী নিয়ে সে খুব ভালো, মানে কোনটা ভালো কোনটা মন্দ এগুলি নিয়ে লেখালেখি করে, বা তার ওয়েবসাইটে লেখালেখি সম্পর্কিত, অথবা তার ওয়েবসাইটে এই জিনিসগুলো জানায়, রিভিউ দেয়, বা তার ওয়েবসাইটে এরকম র্যাঙ্কিং হয়ে গেছে অলরেডি। তো আমি কি করব, আমি গেস্ট হিসাবে তাকে তার কাছে মূলত মেইল করব, অথবা হচ্ছে গিয়ে তার ওইখানে লেখার জন্য আলাদা করে সুযোগ দেওয়ার জন্য, যারা ব্লগার সাইটগুলি সেখানে দেখবেন গিয়ে গেস্ট পোস্টিং এর জন্য আলাদা করে বা রাইটিং করতে মূলত অপশনই দেওয়া থাকে। সো সেখানে আমি গেস্ট পোস্টিং হিসেবে অনুমোদন নিব, অনুমোদন নিয়ে তার পরবর্তীতে আমি আমার গুলো নিয়ে ভালো মন্দ দিক যাচাই করে ভালো মন্দ বিষয়গুলো নিয়ে লিখবো, লেখা শেষ দিকে জুড়ে দিব, হ্যাঁ ঠিক আছে, যাতে ওইখানে এমন ভাবে কিছু জুড়ে দিব যাতে আমার ওয়েবসাইটের দিকে আবার আসে, ঠিক আছে। তো ওইখান থেকে গেস্ট পোস্টিং করে আমি আমার ঠিক আছে আমার নিজের দিকে নিয়ে আসবো। সো এটা একটা এসইও, অফ পেজ এসইও টাইপ গেস্ট পোস্টিং। এরপর অনলাইনে রিভিউতে যাব, সেখানে আমি দিয়ে দিব, ঠিক আছে, ব্র্যান্ড মেনশন করব, বিভিন্ন জায়গায় ব্র্যান্ডের যে সেট গুলো আছে সেখানে মেনশন করবো, এগুলো অফ পেজ এসইওর মধ্যে। আর টেকনিক্যাল এসইও, এটা বললাম তো, এটা বিশেষ ধরনের, এটা বোঝায় কি, টেকনিক্যাল এসইওটা দ্য প্রসেস অফ অপটিমাইজিং দ্য ব্যাক এন্ড এন্ড টেকনিক্যাল সেটআপ অফ ওয়েবসাইটের যে মূলত সেটআপটা কি রকম হইবে, ঠিক আছে, বা কিছু সাজেশন আছে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোর, যে এই প্যাটার্নে এবং এই দিকে লক্ষ্য রেখে যদি একটা ওয়েবসাইটকে রেডি করা হয় তাহলে আমরা ভালোভাবে আরো দ্রুত র্যাঙ্কিং দিই, এই জিনিসগুলো। সো সেখানে এই দিকে মাথায় রাখা হয় ক্রল ইন্ডেক্স, ঠিক আছে, এই বা সার্চ ইঞ্জিনের দিকে খেয়াল রেখে ওই মূলত ওই বিষয়গুলো বহাল রেখে তৈরি করা হয়, সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুগুলো হ্যান্ডেল করা আর কি, এবং টেকনিক্যাল ইস্যুগুলো এখানে মূলত অ্যাড্রেস করা, সেটা টেকনিক্যাল এসইও। সো সো ইটস অ্যাবাউট মেকিং শিওর ইউর সাইট ইজ টেকনিক্যালি হেলদি, অর্থাৎ টেকনিক্যালি আমাদের ওয়েবসাইটটা হেলদি আছে, স্বাস্থ্যকর এবং উপযোগী, এটা টেকনিক্যাল এসইও। সো এই টেকনিক্যাল এসইওর কিছু উদাহরণ দিছে, যেন অ্যানালিটিক্স সেটআপ, ওয়েবসাইটের একটা অ্যানালিটিক্স সেটআপ করা, সাইট ক্রলিং করা, ইন্ডেক্সিং স্ট্যাটাস করা, robots ডট টিএক্সটি স্ট্যাটাস, এটা মোবাইল ফ্রেন্ডলিনেস, ওয়েবসাইটটা মূলত দেখা গেছে কি এটা টেকনিক্যাল একটা এসইওর অংশ পড়ে। আমার কিন্তু সাইটের ভিজিটর কমে যাবে যখন দেখা গেছে ওয়েবসাইটে দেখা যাবে, কিন্তু মোবাইলে আমার ওয়েবসাইটে, যেমন এনএসডির একটা ওয়েবসাইট বলি, আমাদের এখন হয়তো কিছুটা রেসপন্সিভ করছে, বাট এটা কিন্তু পিসিতে দারুণ রেসপন্সিভ, বাট মোবাইলে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করলে খুব রেসপন্সিভ না, ঠিক আছে। এবং কি ইভেন এখনো আমরা কি করতে পারি না, মোবাইল দিয়ে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে পারি না। সো এটাকে ধীরে ধীরে এবং এইটা নিয়ে আসতেছে মোবাইল ফ্রেন্ডলি করে। এরপরে কোডিং এ এসইওর দিকে নজর দেওয়া, কোডিং করার ক্ষেত্রে ইন্টারনাল লিংক আর্কিটেকচার ডিজাইন করা এবং ম্যানেজ করা, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে ক্যানোনিকালাইজেশন করা, ঠিক আছে। আম, এটার একটা ফিচার রোবট আর টেক্সটির মতো, এবং ক্যানোনিকালাইজেশন করা, ঠিক আছে।
সব মিলে এই টেকনিক্যাল এই ইস্যুগুলো অ্যাড্রেস করা, শুধু এগুলো জানিয়ে রাখেন, এগুলো করবেন একটা টাইমে গিয়ে যখন আপনারা মূলত এই টেকনিক্যাল ইস্যু হ্যান্ডেল করবেন বা নিজেরা পারফর্ম করবেন টেকনিক্যাল, তখন দেখবেন এনশিওর করবেন আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি এগুলি অনেক ক্ষেত্রে অনেকেই অন্যান্যদের যারা থাকে তারা করেই দেয়। যেমন ঠিক আছে, আপনার শুধু যেমন মোবাইল ফ্রেন্ডলিনেস আপনি জাস্ট দেখবেন হয়েছে কি হয়েছে না, আপনি কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস করবেন না, কারণ এটা পূর্ণরূপে এই ব্যাপারটা হ্যান্ডেলিং করে কোডিং যখন করে কেউ এবং যারা ডেভেলপার আছে ডিজাইনার আছে তারা এই ব্যাপারটা হ্যান্ডেল করে। আপনি জাস্ট এনশিওর করবেন, হ্যাঁ দেখবেন, না দেখলে সেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, রিপোর্ট দিবেন যে মোবাইল ফ্রেন্ডলিনেস নাই, টেকনিক্যাল এসইওর এই ব্যাপারটা মিসিং আছে, সো এটা এনশিওর করেন। সাথে সাথে অন্যান্য যে সেকশন আছে সেটা করবে আর কি, সেগুলো মানে ওটা জানবো আর কি, শুধু সূক্ষ্ম ওয়ার্ডগুলি জেনে রাখেন যে এটা টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর আরো আছে, ঠিক আছে, ক্রস বর্ডার রেন্ডারিং, পেজ স্ট্যাটাস কোড, ইমেজ কম্প্রেশন করা, কোর ওয়েব ভাইটাল স্ট্যাটাস, পেজ লোড, এটাও টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, কতটুকু কম সময়ে মূলত সাইটটা লোড হইতেছে। অনেক ওয়েবসাইটে ভারী কন্টেন্ট থাকার কারণে একটু পেজ লোড হইতে সময় নেয়, মাঝে মাঝে রিলোড নেয়, খেয়াল করবেন এই জিনিসগুলো। সো ওইটা যখন রেটটা কমে যায়, যে খুব দ্রুত পেজ লোড হইতেছে, স্পিড ডিডলি পেজটা লোড হইতেছে এবং স্পিডটা খুব দারুণ, তখন ওই পেজে কিন্তু এসইও বাকি ভিজিটরের সংখ্যা বেড়ে যাবে। সো স্ট্রাকচার এটার পর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, রেন্ডারিং করা, এগুলো জেনে রাখবেন, কোনো কিছু ব্যাখ্যা এখানে দেওয়ার জরুরি নেই, এখন শুধু ওয়ার্ড গুলো জানেন। ঠিক আছে, রিফ্লাইং করা, ডি ইন্ডেক্সিং করা, মাইগ্রেশনস করা। এরপর আসি ওয়েব র্যাঙ্কিং, এই যে ওয়েব র্যাঙ্কিং করাটা আসলে গুরুত্ব কেন? আম, এটা আসলে আহ, দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বেসিক আমরা জানছি, আসলে এখানে এটা হবে না, বেসিক যাব ওয়েবসাইট র্যাঙ্কিং। ওয়েবসাইট র্যাঙ্কিংটা হচ্ছে গিয়ে কি, সার্চ ইঞ্জিনে মূলত র্যাঙ্ক করা ওয়েবসাইটটাকে, সেটা ওয়েবসাইট র্যাঙ্কিং। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম র্যাঙ্কিং করে কি, অ্যালগরিদমের দিকে। সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের এই যে বট বা স্পাইডার বা ক্রলার যে কাজ করে, তাদের পূর্বে নির্ধারণ করে দেওয়া প্রি ডিফাইনেড বা প্রি সেট করে দেওয়া কিছু অ্যালগরিদমের ভিত্তিতে। অ্যালগরিদম কি, অ্যালগরিদমটা কিন্তু আমরা জেনে আসছি যে অ্যালগরিদম ফ্লো চার্টের দুইটা কনসেপ্ট। অ্যালগরিদম হচ্ছে কি কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক যে সিদ্ধান্ত ক্রম, কোনটা আগে করবে কোনটা পরে করবে, এই যে ব্যাপারটা, ঠিক আছে। তো এই অ্যালগরিদম সেট করে দেওয়া হয় এবং এই অ্যালগরিদমের ব্যাপারটা সম্পর্কিত ওয়েব র্যাঙ্কিং এর সাথে। ঠিক আছে, এই অ্যালগরিদম প্রতি মুহূর্তে যখন আবার কি করে, আমাদের ওয়েবসাইট তো আমরা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের দিকে লক্ষ্য রেখে ডিজাইন করি এবং সে অনুযায়ী এসইও করি, কিন্তু রিসেন্ট এবং হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্টলি সার্চ ইঞ্জিনগুলি বিভিন্ন আপডেট দেয়, আপডেট দিয়ে এদের অ্যালগরিদম গুলা চেঞ্জ করে। এগুলো চেঞ্জ করলে কি হয়, দেখা গেছে আবার সে এসইও যা করা হয়েছে ওইগুলো ভালো করে কাজ করে না। যা ছিল র্যাঙ্কিং ছিল আমার একেবারে টপে দেখাইতো সব সময়, বা সেরা 10 অন্তত দেখাইতো আমাকে আমার ওয়েবসাইট, ওই সংশ্লিষ্ট কিওয়ার্ড বা যেভাবে হোক সার্চ দিলে আমি র্যাঙ্কিং পেতাম ভালোভাবে, খুব গুছালো। কিন্তু অ্যালগরিদম আপডেট করার পর বা অ্যালগরিদম গুলো চেঞ্জ করার পরবর্তীতে হুড়হাড় করে দেখা গেছে কি সব, ইভেন কি দেখবেন আগে সার্চ ইঞ্জিন এত অনেক রেজাল্ট দিত, প্রায় অনেক ওয়েবসাইট একসাথে দেখাইতো, কিন্তু রিসেন্ট কি জানো একটা আপডেটটার নাম হইতেছে কি ওই যে পেঙ্গুইন আপডেট নাকি একটা আপডেট ছিল, রিসেন্ট আপডেট, আমি একটু দেখে আসি। ঠিক আছে, এটা মূলত হচ্ছে গিয়ে exact মনে নাই, এখানে এখানে একটু দেখেও আসি। রিসেন্ট গুগল অ্যালগরিদম আপডেটস নেই, গুগল রেগুলারলি রোলস আপ আপডেটস টু সার্চ অ্যালগরিদম। ঠিক আছে, এই যে ব্রড কোর 25শে জুনে আপডেট করছে, যেটা নাম ছিল 2025 ব্রড কোর আপডেট। ঠিক আছে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট গুলো করছিল আর কি। ঠিক আছে, এক একটা ইসের নামও দেয় এরা আসলে। এই যে সার্চ ইঞ্জিন জার্নাল এই সকল ওয়েবসাইটে মূলত আমরা জানতে পারবো, দেখতে পারবো। তো যাই হোক, ওদিকে যেমন আমরা একটু দেখে যাই শুধু যে আসলে গুরুত্বটা কি। এরপর হইতেছে গিয়ে র্যাঙ্কিং করলে কি হয় আসলে, ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি বাড়ে। এই তিনটা অপশন আসলে ইম্পর্টেন্সের সাথে সম্পর্কিত না, এগুলি সম্পর্কিত। হায়ার কনভার্সন রেট হয়, ঠিক আছে, এবং হচ্ছে কি ইনহ্যান্সড ইউজার এক্সপিরিয়েন্সটাও দেওয়া যায়, ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি বিল্ড করা যায়। ঠিক আছে, এই তিনটাই মোটামুটি থাকে হচ্ছে কি এই ইম্পর্টেন্স র্যাঙ্কিং এর। এরপর আরো আছে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়, ব্র্যান্ড ভিজিবিলিটি এবং অ্যাওয়ারনেস বাড়ে। ঠিক আছে, টার্গেটেড ট্রাফিক এবং রিলেভেন্স পাওয়া যায়, লং টার্ম বেনিফিট পাওয়া যায়। হায়ার ওয়েবসাইট র্যাঙ্কিং করে আমি র্যাঙ্কিংটা ধরে রাখছি, এটা দীর্ঘমেয়াদে আমি একটা বেনিফিট পাবো। ঠিক আছে, দেখা গেছে কি এরপর হচ্ছে কমন এসইও মিস্টেক টু অ্যাভয়েড, ওয়েব র্যাঙ্কিং এর মাধ্যমে, ঠিক আছে, এসইও মিস্টেকটা অ্যাভয়েড করা যায়। এফেক্টিভ স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং। ঠিক আছে,
কিওয়ার্ড অপটিমাইজেশন। আর মেজর সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল একটা, বিং একটা, ডাকডাকগো, ইয়াহু, বাইদু, ইয়ানডেক্স। এর মধ্যে এই বাইদু হচ্ছে গিয়ে চায়নার, ইয়ানডেক্স হচ্ছে রাশিয়ার, এটা চায়নার, ইয়াহুটা হইতেছে গিয়ে এটা আমেরিকান, ডাকডাকগো এটা হচ্ছে গিয়ে ডার্ক ওয়েবে ভিজিট করার জন্য, এটা হচ্ছে গিয়ে এনক্রিপ্টেড এবং সিকিউর সিকিউর ব্রাউজার, ঠিক আছে। তবে হচ্ছে গিয়ে এরপরে বিংটা হচ্ছে মাইক্রোসফটের, এগুলো জানবেন, বিং মাইক্রোসফটের। আর গুগলটা হচ্ছে গিয়ে গুগলের, গুগল বা এটার কোম্পানি নেম হচ্ছে আলফাবেট, ঠিক আছে। সো আমরা একটু ডাকডাকগো বা কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েব সার্চ ইঞ্জিন ভিজিট করি, এই সবগুলো ভিজিটও করবেন, এটা কাজ দিলাম। শুধু আমি আছে না বাইদুটা একটু ভিজিট করে দেখাই যে বাইদুর মেইন ইন্টারফেসটা কি। বাইদু, বাইদু ব্রাউজার না তো, বাইদু, বাইদু লিখেই দেই, বাইদু সার্চ, এই যে বাইদু.com। ওই যে বলছিলাম না চায়না, তো এই যে যেখানে সার্চ ইঞ্জিন দিয়ে রাখছি, যেখানে চায়না কিছু বুঝবো না আসলে, তাই না। এআই আবার ইনক্লুড করে দেওয়া কত কিছু আসলে, ওরা কিন্তু এটা এটা দিয়ে সার্চ করে, ঠিক আছে। চায়না, দেখি এটা দিয়ে সার্চ দিলে চায়না, এই যে নিউজ টিউজ আসতেছে, বুঝবো না এগুলি আমরা। এরপরে যাই আরেকটা হচ্ছে ইয়ানডেক্স, ইয়ানডেক্স, ইয়ানডেক্স সার্চ ইঞ্জিন, এই যে ইয়ানডেক্স ফাস্ট ইন্টারনেট সার্চ, এটা ইংলিশে আছে এরকম। এগুলিতে সার্চ দিলে কিন্তু আলাদা আলাদা, গুগলে যে রেজাল্ট দেখাইবে এটা ভিন্নভাবে দেখাইবে। যেমন আমি এখানে গুগলে একটা বিষয় নিয়ে সার্চ করি, ঠিক আছে। যেমন আমি যদি গুগলে সার্চ করি কি বলে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এ বিভিন্ন ওয়েবসাইটকে আগে পরে আনবে। ইনভেস্টোপিডিয়াকে আগে নিয়ে আসছে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেওয়াতে, উইকিপিডিয়ার তথ্য তার দ্বিতীয় ধাপে নিয়ে আসছে, সিম্পল আই লার্নটাকে নিয়ে আসছে, দেখছেন। এরপর হচ্ছে ওরাকলের এটা নিয়ে আসছে, এরপরে আইএমডি ওয়েবসাইটটা নিয়ে আসছে। কিন্তু ইয়ানডেক্সে দেই একই কিওয়ার্ড লিখে দেই, ডিজিটাল মার্কেটিং, আর রোবট না সেটা আবার প্রমাণও দেওয়া লাগবে, আসলে লগ ইন করা নাই তো, আউটসাইড থেকে সোভিয়েত ইউনিয়ন বাইরে থেকে সার্চ করতেছি তাই। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বিং, বিং এর ইন্টারফেসটাও দেখি। বিং মোটামুটি সবাই তো গুগলই ব্যবহার করি আসলে, বাই ডিফল্ট থাকে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, কিন্তু আমরা কিন্তু কেউ আসলে এইগুলোর ওয়েবসাইট ভিজিট করে দেখি না, বা এই যে এই সার্চ ইঞ্জিনগুলি ব্যবহার করি না কখনো। তো এটা দেখি, এখানে আবার সার্চ দিই একই রকম জিনিস দিয়ে, ঠিক আছে। এটা কোনটা দেখায়, তো যারা যেভাবে দেখাইছে দেখি সার্চ দিয়ে, এটা আবার অ্যালিসন.কম এর, দেখছেন। এরপরে হচ্ছে কি শুরুতে পরে ফোর্বস, এটা হচ্ছে কোর্সেরা, এরপর হচ্ছে ইনভেস্টোপিডিয়া গেছে এই কত ধাপে। কিন্তু গুগল কাকে আগে আনলো, ইনভেস্টোপিডিয়াকে আগে আনলো, তাই না। এই যে দেখছেন এক এক, কেননা এরা র্যাঙ্কিং করছে এক এক ভাবে। আর হচ্ছে এখানে আসছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এ আসছে গিয়ে ইয়ানডেক্স আছে, লিঙ্কডইনটা আগে আসছে, এরপর আসছে মিডিয়াম, এরপরে আসছে গিয়ে অ্যাডোব, এরপর আছে ইউটিউবের, এরপর আছে গিয়ে হাব স্পোর্ট, এরপর হচ্ছে উইকিপিডিয়া, এরপর আছে সিম্পল আইল্যান্ড। দেখছেন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আলাদা আলাদা করে আমাদের অপটিমাইজ করতে হয়, এসইওটা করতে হয়, ঠিক আছে। তবে একটা সার্চ ইঞ্জিন করলে পরবর্তীতে গুছাই করলে গুগলটার দিকে লক্ষ্য রেখে সবাই করে, এবং গুগলটা করলে বাকিগুলো এমনিতেই হয়ে যায়, ঠিক আছে। তো এগুলি ভিজিট করে ওই অনুযায়ী ফলাফল আলাদা পেতে হইলে এবং ভিন্ন রকম কিছু পাইতে হইলে ওই সার্চ ইঞ্জিনগুলো আমরা ব্যবহার করব, দেখি দেখালাম। এরপরে দেখি ক্লাস এখন এখানে শেষ করব, বেশি দূর আগাবো না, এই স্লাইডগুলো আপনাদের এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। ব্যাকলিংকের এক পর্যন্ত 18তম স্লাইড, আমরা আগামী দিনে বাকি স্লাইডগুলো কমপ্লিট করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকুক। আর আপনার আগামীকাল হচ্ছে কি ওই যে কিওয়ার্ড রিসার্চের যে জবগুলো সেগুলো মূলত দেখেন, বুঝতে পারছেন সবাই। ঠিক আছে স্যার। কোনো কোয়েরি থাকলে করেন আজকের বিষয়ে। ওকে স্যার। স্যার নেভিগেশনালটা আমি বুঝি নাই। হ্যাঁ, ওই যে একটা আছে না নেভিগেশনাল নাকি যেন একটা দেখালেন ওইটা। এই যে নেভিগেশন মানে কি ভিজিট করা, পরিভ্রমণ করা, নেভিগেট করা। এই যে আমরা বিভিন্ন কিছু এই যে এরকম ভিজিট করতেছি না, একটা ওয়েবসাইটে গেলেও তো দেখা গেছে কি, আচ্ছা এই যে গুগল দেখছেন, গুগল নিজেও কিন্তু একটা ওয়েবসাইট google.com, তাই না। তো এখানে সার্চ বক্স আছে, এরপরে এখানে মেনু বার গুলো আছে, এই যে নেভিগেট করার যে একটা এখানে এটা একভাবে নেভিগেট করার সুবিধা দেয় আমাদের।
আবার আরেকটা ওয়েবসাইট দেখাইতেছি, ঠিক আছে? এই যে ফেসবুকে ঢুকেন, ঠিক আছে? আপনি যদি ফেসবুকে যান, সরি ফেসবুক নামে অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন হয়তো ধরেন গিয়ে গুগল মিটের ওয়েবসাইটে যান, এটা কিন্তু আরেকভাবে আমাকে নেভিগেট করার সুযোগ দিতেছে, তাই না? এটা নেভিগেশন প্যানেল, এই যে দেখেন না এখানে, আবার এইখানে নেভিগেট করার অপশন দেখেন, প্রত্যেকটা কি আলাদা আলাদা না? এটা হচ্ছে লেফট সাইড বারে, দেখছেন টুলগুলো, সব মেনুগুলো টুলগুলো লেফট সাইড বারে না? বুঝতেছেন? জি স্যার। সো এই যে জি স্যার। নেভিগেশনাল প্যানেল এবং নেভিগেশনাল যে একটা প্যাটার্ন বা সিস্টেম, এটাও কিন্তু এসইওর উপরে একটা প্রভাব ফেলায়, এবং এসইও এখানে একটা ব্যাপার আছে, এটা টেকনিক্যাল এসইওর একটা ব্যাপার, যে টেকনিক্যাল এসইওতে এই নেভিগেশনটা খুব গুছায়, বা এই নেভিগেশনটা যদি একটু ভালো হয়, তখন দেখা গেছে আপনি একটা জিনিস খেয়াল করেন, গুগল কিওয়ার্ড প্ল্যানারের কম্পিউটার কি সেমরাশ, উবার সাজেস্টের আনা, এখন আপনি এই গুগল কিওয়ার্ডের ইন্টারফেস আপনার বোরিং লাগতেছে, আপনি কি এর কাছে থাকবেন? বা এই ইন্টারফেসে বা এই ওয়েবসাইটটা কি আপনি দিয়ে কাজ করবেন বলেন? যেটা আপনার বিরক্তি লাগতেছে, এবং আপনি ইউজ টু হইতেছেন, আপনার ভালো লাগতেছে না, এবং এটা আপনাকে সুবিধা ওইভাবে দিতেছে না, যে সুবিধা আপনি সেমরাশে পাইতেছেন বা উবার সাজেস্টে পাইতেছেন, বুঝতেছেন এই ব্যাপারটা? সো এই ব্যাপারটা যদি ভালো হয়, এবং খুবই খুবই মূলত জি হচ্ছে স্যার, বুঝতে পারছি। ইউজারের দিকে লক্ষ্য রেখে এই নেভিগেশনটা ডিজাইন করা হয়, হ্যাঁ, তখন কিন্তু কি হয় গিয়ে, তখন ওই যে এটা প্রভাব ফেলায় ওয়েবসাইটের র্যাঙ্কিং এ, ভিজিটর, আমাদের র্যাঙ্কিং কখন হবে? ভিজিটরের একটা ফ্যাক্টর দিয়েও হয়, এবং অধিক মানুষ ভিজিট করলে না সেটাকে আগে পরে র্যাঙ্কিং দিবে, এবং এসইও করারও তো উদ্দেশ্য থাকে, যাতে আমার সবার উপরে দেখায়, সবার উপরে আমার ওয়েবসাইটটা দেখায়, এবং বেশি বেশি আসে আমার ওয়েবসাইটে, যার ওয়েবসাইটে তথ্য দিবে। দেখেন আমরা কিন্তু সবার আগে কিন্তু আগে প্রথম ওয়েবসাইটে ভিজিট করি, এটা তো আমাদের টেন্ডেন্সি, তাই না? কেউ কি এই যে দেখেন গিয়ে একদম সবার এই যে 10 নম্বর পাতায় যে ওয়েবসাইটটা আছে, সেটা কি কখনো গিয়ে দেখছেন? আমার মনে হয় না অদ্যবধি যারাই গুগল ব্যবহার করছেন কেউ কখনো 10 নম্বর পেজে গিয়ে করছেন, বুঝতেছেন বিষয়টা? So, এটা হচ্ছে গিয়ে বিষয়, জি নেভিগেশন স্যার। ফলা, এটা হচ্ছে নেভিগেশন। আর কোনো কুইরি কারো? সবাই লিভ নিচ্ছেন, জয়েন হচ্ছেন, আর এই গতকালকে তো হচ্ছে গিয়ে কে যেন বলে যে এই যে মায়া আরোহী স্যার কবিতা শোনাইলো, ঠিক আছে? বললো যে কবিতা পারফর্ম করবে, আজকে আর দরকার নেই, আমরা আর একদিন হচ্ছে গিয়ে করবো নি, হ্যাঁ? স্যার, আচ্ছা ভালো হয়েছে। গুগল আবার কিওয়ার্ড প্ল্যানার খুলতে যে একটা ওয়েব পেজ ইউআরএল চাচ্ছে, এখানে কি দিব? আচ্ছা আচ্ছা, আবার একটু প্রশ্নটা শুনি, আমি একটু কথা বলতেছিলাম, প্রশ্নটা আবার করেন। মানে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন ঢুকছি, হ্যাঁ, এখানে যে হোয়াট ইজ ইয়োর বিজনেস নেম, তারপর আছে হোয়াই শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড, এখানে ইন্টার এ ওয়েব পেজ ইউআরএল চাচ্ছে, এখানে কি দিব? এইখানে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করে, নেইল প্যাটেল বলেন, youtube.com বলেন, যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে ওইখানে দিয়ে দেন, দিয়ে নেক্সট দেন, ঠিক আছে? এই যে এটা আজকে ভিডিও আসতেছে, সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন, সমস্যা নাই, আমি রেফারেন্স হিসেবে দিয়ে দিতেছি, বা স্ক্রিনশট দেন, আমি হেল্প করতেছি আপনাকে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এই একটু 10টার পর আরেকটা ক্লাস নেবো, তো এরপর আর কি, ঠিক আছে?